কই আসতেছে না কেন? বুঝলাম না। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের রাফিদ ভাইয়া আবার অনেকদিন পর তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অপরিচিতার ক্লাস নেওয়ার জন্য। সো যারা যারা এখনো জয়েন হওনি, জলদি জয়েন হয়ে যাও। আমাদের এই অপরিচিতা গল্পটা অনেক বড়। সো আমাদের এই ক্লাসটা একটা লিমিটেড টাইমের মধ্যে শেষ করতে হবে। সো আমরা আজকে কোনো বেশিক্ষণ কারোর জন্য ওয়েট করব না। এখন বাজে 6:28, ঠিক 6:30 আমরা আমাদের ক্লাসটা শুরু করব। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওর নামটা আরবিতে লেখা আছে, দ্যাটস ওয়াই আমি বলতে পারলাম না আসলে, বুঝছো? আচ্ছা, উম্মে হাবিবা রুনা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মোসাম্মদ লিমা আখতার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। লগ্ন তাসমিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ আপন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিথি আক্তার, আসসালামু আলাইকুম। আচ্ছা, বলো তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? ওরা আসতে থাকুক, আমরা একটু গল্প করি। তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? সামনে তো পরীক্ষা। বলো, প্রিপারেশন কেমন সবার? স্পেশালি এই বাংলা সাবজেক্টের প্রিপারেশন কার কেমন? সবাই একটু কমেন্টে জানাও। জান্নাতুল ফেরদৌসি ইফা, আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর আপনার ক্লাস পেলাম। হ্যাঁ, অনেকদিন পর। আমি অনেকদিন ধরে তোমাদের মাঝে ক্লাস নেই নাই, একটু সমস্যার কারণে আজকে থেকে আবার নিব। সারা ইসলাম তাবাসসুম, ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। উতোষী হাসান কথা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সঞ্জিদা ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ সৈয়দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোহানা ইসলাম, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। অনেকে আমাকে প্রশ্ন করছে আমি কেমন আছি। আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে? অতসী হাসান কথা, একদম ভালো না প্রিপারেশন? কেন প্রিপারেশন ভালো থাকবে না কেন? কি কোথাও কি সমস্যা হইতেছে প্রিপারেশনে? বাংলাতে, আমি তো অন্য সাবজেক্টটা দেখবো না, বাংলাতে কি কোনো সমস্যা হইতেছে নাকি বুঝতে বা কিছুতে? জান্নাতুল ফেরদৌস, তেমন ভালো না ভাইয়া। আল্লাহ, এই কথা বললে তো হবে না, ভালো থাকতে হবে যেভাবেই হোক। প্রয়োজনে তুমি ভাইয়ারে বলবা যে ভাইয়া আপনি 24/7 টাইম দেন, তাও আমি দিতে ট্রাই করব, কিন্তু তাও প্রিপারেশন ভালো হইতে হবে। মোটামুটি বা তেমন ভালো না এই টাইপের আনসার এখন দিলে কিন্তু হবে না। এখন জোরসে প্রস্তুতি নাও, ভালো মতো প্রিপারেশন নাও, এইচএসসিতে খুব একটা ভালো রেজাল্ট করো, তাইলেই তো। বুঝো না, এইচএসসিতে ভালো রেজাল্ট করা এই যে ভালো না ভাই, আল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের প্রিপারেশন ভালো করার জন্য দেখা যাক কি করা যায়। প্রণয় পাল, নমস্কার ভাইয়া। হাবিব ইয়াসমিন, পড়তে মন চায় না ভাইয়া। আরে এইটা হইছে একদম জেনারেল সমস্যা, পড়তে কারোরই মন চায় না। এই যে তুমি আমারে দেখতেছো যে তোমাদের সামনে বক বক করতেছে, লিটারেটলি আমার কথা তুমি চিন্তা করো, আমারও কখনো পড়তে মন চায় না। একদম পড়তে বসলে মনে হয়েছে এর মতো বিরক্তিকর কাজ আর কিছু নাই। বাট হোয়াট এভার ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু সিট, ইউ হ্যাভ টু স্টাডি। এছাড়া কোনো অপশন নাই, নিজের মনের বিরুদ্ধে গিয়ে পড়তে বসতে হবে, বুঝছো? মেহজাবিন মিহা, অনেকদিন পর। তাবাসসুম শিমু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উম্মে হাবিবা রুনা, ভাইয়া আমি এইচএসসি 2027। ওয়েলকাম রুনা। ভাইয়া সময় কি লেখছে? ফরহাদুল ইসলাম, ভাইয়ার সময় প্রি টেস্ট এক্সাম, বাট কিছু পারি না। পারতে হবে। কি পারো না তোমার? আগে দেখবা, যেহেতু প্রি টেস্ট এক্সাম সামনে, এখন তোমারে ফার্স্ট দেখতে হবে যে তুমি কোন চ্যাপ্টারগুলা খুবই উইক, একদমই পারো না। ওই চ্যাপ্টারগুলোর উপর অ্যাজ আর্লি এস পসিবল যতটা প্রিপারেশন নিতে পারো ততটা নিতে হবে। কখনো প্রি টেস্টে টার্গেট করে পড়বা না, টার্গেট কিন্তু তোমার এইচএসসি, বুঝছো? প্রি টেস্টের আগে কোনো মতে একটা রিভিশন দিবা, যাতে প্রি টেস্টে মোটামুটি ভাবে উঠে যাইতে পারো। কিন্তু এইচএসসিটা টার্গেট করে কিন্তু পড়তে হবে। এইচএসসির আগে যেভাবেই হোক তোমার যা যা গ্যাপ আছে সবগুলা কিন্তু তোমার ফিল আপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, বুঝছো? শেখ আয়েশা সিদ্দিকা, বাংলা নিজে নিজে পড়ে তো কিছুই বুঝি না। আমি তো আছি বুঝাই দেওয়ার জন্য, প্যারানো কেন? আচ্ছা,
ভাইয়া প্রিপারেশন ভালো, কিন্তু এক্সামে ভালো লিখি, এরপর ভালো নাম্বার দেয় না। দেয় নাই স্যার। আচ্ছা, এখানে হয়তো কিছু গ্যাপ আছে। অনেকের ব্যাপারটা কি যে প্রিপারেশন ভালো থাকে, কিন্তু পরীক্ষার হলে বা উত্তরপত্রে কিভাবে প্রেজেন্ট করতে হবে উত্তরটা, এখানে কিছু ধরনের গাফিলতি থাকে বা এই ধরনের কোনো সমস্যা থাকে। এটা আমরা পরবর্তীতে একটা স্পেশাল ক্লাস নিয়ে আমরা দেখাই দিব যে আসলে উত্তরপত্রে স্যারেরা কি রকম আনসার এক্সপেক্ট করে তোমার থেকে, আর তোমার কি রকম আনসার লেখা উচিত আসলে। ঠিক আছে? আচ্ছা, আমরা তাইলে আর দেরি না করি, 6টা বেজে প্রায় 34 মিনিট, আমরা শুরু করে দিই, কি বলো? আমরা শুরু করে দিই। তো আজকে আমরা কি পড়বো দেখো, আজকে আমরা পড়বো অপরিচিতা। অপরিচিতা অপরিচিতা হচ্ছে আমাদের এইচএসসির জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন বাংলা ফার্স্ট পেপার। সো অপরিচিতা কে লেখছে? অপরিচিতা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো ফার্স্ট অফ অল, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর এটা প্রায় সবাই জানি। এখন আমরা এই কবি পরিচিতির মধ্যে যেই ধরনের ইনফরমেশন গুলো তোমার দরকার, নট অনলি তোমার এই এসএসসি নট অনলি তোমার এইচএসসি, বাট তোমার অ্যাডমিশনও যে হেল্প করবে, এই টাইপের ইনফরমেশনগুলা আমি এখানে সাজাইছি, তোমরা একটু জাস্ট নোট ডাউন করবা। ঠিক আছে? দেখো কি লেখছে। জন্ম 1861 সালের 7ই মে, 1268 সালের 25শে বৈশাখ, কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। অ্যান্ড মৃত্যু কবে? মৃত্যু হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, কলকাতায়। ঠিক আছে? এখানে তো কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা, তো ওনার উপন্যাসগুলা দেখবা, যে এই উপন্যাস আর নাটক এগুলা থেকে অ্যাডমিশনে অনেক প্রশ্ন আসে। তোমার এইচএসসিতে এগুলা থেকে প্রশ্ন আসে, কিন্তু মানে একটু কম আসে। একদম যে খুব বেশি প্রশ্ন আসে ব্যাপারটা কিন্তু না, কিন্তু মাঝে মাঝে আসে। সো এগুলা কিন্তু একদম তোমার মুখস্থ থাকতে হবে। এগুলো হচ্ছে মেমোরাইজিং পার্ট। এগুলা তুমি যত বেশি মুখস্থ করতে পারবা, তত বেশি তুমি ইনশিওর করতে পারবা যে তোমার এইচএসসিতে তুমি এমসিকিউ এর জন্য ফুল অ্যান্ড ফুল প্রিপেয়ার্ড। ঠিক আছে? আচ্ছা, তো উপন্যাসটা দেখি। উপন্যাসের মধ্যে কি কি আছে? চোখের বালি, গুড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ। তারপর নাটকের মধ্যে কি আছে? রাজা, অচলায়তন, রক্তকরবী, ডাকঘর, মুক্তধারা। আপাতত এই যে কয়েকটা ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো জেনে রাখো। আপাতত এটা এনাফ। ঠিক আছে? সুরাই ইসলাম জাকিয়া ভাইয়া, অপরিচিতা খুব ভালো মতো পারি, গল্পটা অনেকবার পড়ছি। হ্যাঁ, গল্পটা আসলে অনেকবার পড়ার মতো একটা গল্প, কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা গল্প, বুঝছো? সো ভাইয়া, প্রতিদিন কত ঘন্টা পড়লে ভালো একটা রেজাল্ট করা যাবে? মেবি লেখছে জান্নাতুল। প্রতিদিন কত ঘন্টা পড়লে, আসলে এটা পড়ার আসলে হিসাব নাই, বুঝছো? যে তুমি কখনো ঘন্টা, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি কখনো ঘন্টার হিসেবে পড়ি নাই। আমি পড়ছি যে আমি এই টপিকটা নিছি, এই টপিকটা পড়তে আমার যতক্ষণ লাগছে, যদি আমার এই টপিকটা পড়তে 1 ঘন্টা লাগছে, ইটস ফাইন, 1 ঘন্টা। আর যদি আমি দেখছি এই টপিকটা পড়তে আমার সারাদিন লাগছে, তাইলেও সমস্যা নাই। আমার কথা হচ্ছে আমার টপিকটা শেষ করতে হবে, নট আওয়ার ওয়াইজ। তোমাকে শেষ করতে হবে টপিক ওয়াইজ, বুঝছো? এইভাবে যদি পড়ো তাইলে আই থিঙ্ক ভালো কিছুই হবে। ঠিক আছে? আই থিঙ্ক এখানে কোনো প্রবলেম নাই। সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো বা খাতায় লিখে রাখো, যা ইচ্ছা করো একটু করো, তাহলে পরবর্তীতে যাবো আর কি। নাদিয়া আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। লিজা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফৌজিয়া ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। বাংলা ফার্স্ট আলহামদুলিল্লাহ, কিন্তু সেকেন্ড পার্ট কিছু হয় নাই। আচ্ছা, সেকেন্ড পার্টের যে বিষয়টা কি, সেকেন্ড পার্টের কতগুলা বিষয় আছে, যেমন তোমার আচ্ছা, বানান উচ্চারণ তোমাদের দীপ ভাইয়া এই দুইটা তোমাদের পড়াইছে, এই দুইটা থেকে কোনো কোনো সমস্যা আছে? আই থিঙ্ক থাকার কথা না, কারণ দীপ ভাইয়া খুব ভালো মতো একদম বেসিক থেকে যেগুলো তোমাদের লাগে সবকিছু কিন্তু ভাঙ্গায় বুঝাই দিছে। যদি তাও সমস্যা থাকতে পারে, যদি থাকে তাহলে তোমরা বলতে পারো, আর আমরা পরবর্তীতে যা টপিকগুলো আছে ওগুলো আস্তে আস্তে পড়াবো। নুসরাত জাহান বুশরা একটা সেরা কথা বলছে। ঠিক আছে? যে ও তাড়াতাড়ি পড়াই দিতে বলছে, এটা ভালো। আচ্ছা, ঠিক আছে। তোমাদের টেস্ট পরীক্ষার আগে একটা কথা, যে ইনফরমেশন তোমাদের অনেকেই মানে একটু কনসাস দেখলাম যে সিলেবাস নিয়ে বা প্রিপারেশন নিয়ে। আমার কথা হচ্ছে যে টেস্ট পরীক্ষার আগে, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হওয়ার আগেই আমরা তোমাদের যে ফুল সিলেবাস এটা তোমাদের কভার করে দিব। সো এটা নিয়ে তোমার টেনশনের কোনো দরকার নাই। তুমি জাস্ট আমরা যেটা পড়াবো এটা বাসার মধ্যে খুব ভালো মতো ভাবে পড়ার ট্রাই করো, আই থিঙ্ক তাহলেই হয়ে যাবে সব। ঠিক আছে? আচ্ছা, দেখো কি লেখছে। আজ আমার বয়স 27 মাত্র।
ইম্পর্টেন্ট একটা লাইন, এখান থেকে অনেক এমসিকিউ আসে যে অপরিচিতা গল্পের যে নায়ক অপু, সরি, তার আসলে বয়সটা কত? তার বয়সটা হচ্ছে 27। ঠিক আছে, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে, তবু ইহার একটা বিশেষ মূল্য আছে। কি আছে? বিশেষ মূল্য আছে। এখানে কি লেখছে? আজ আমার বয়স 27 মাত্র। এটা কার বয়স? এটা হচ্ছে অনুপমের বয়স। আর এখানে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে, এইটা কি বলছে আসলে? মানে এটা অনুপম তার আত্মসমালোচনা করছে। মানে এই জীবনটা তার বয়সও খুব বেশি না, এন্ড তার যে গুণ, তার গুণও খুব বেশি না। সুতরাং এই ব্যাপারটা থেকে তিনি বলছে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর, ভ্রমর মানে কি? ভ্রমর মানে হচ্ছে মৌমাছি। ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। গুটি কি? গুটি তো সবাই চিনি। গুটি হচ্ছে মনে করো মুকুল। এখানে আসলে বুঝাইছে যে ধরো গুটি কিন্তু মুকুলের মতো হয়, এবং পরবর্তীতে গুটি থেকে কিন্তু ফল হয়। কিন্তু একটা গুটি যদি ফল হিসেবে নিজের রূপ নেয়, তাহলে কিন্তু এর যে কি বলবো, মানে এর যে একটা অপূর্ণতা, এই অপূর্ণতা কিন্তু এখানে প্রকাশ পায়। এই আবিধান মানে এই আলংকারিক অর্থে তিনি কিন্তু এই লাইনটা এখানে বলছেন যে তাহার কি হলো, তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। ঠিক আছে, সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। কলেজে যতগুলা পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইতেন। ইম্পর্টেন্ট একটা লাইন। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। অনেকবার অনেকবার এটা এমসিকিউ এ আসছে, বুঝছো? এটা কিন্তু একদম নোট ডাউন করবা। তোমরা সবাই বই নিয়ে বসছো তো? কে কে বই নিয়ে বসছো? বই কিন্তু থাকাই লাগবে, আমার ক্লাসে বই থাকা লাগবে। আমি যে পয়েন্টগুলো বলবো এই পয়েন্টগুলো সাথে সাথে বইয়ের মধ্যে দাগায় ফেলতে হবে, নাহলে কিন্তু পরে তুমি যে তোমার ইন্টেনশন যদি এরকম থাকে যে না আমি পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখে আবার দেখাবো, তাহলে কিন্তু আর হবে না। রেকর্ডেড ক্লাস কখনো দেখা হয় না, ঠিক আছে? মুসাম্মত ভাইয়া আগে নতুন গল্পগুলো ক্লাস দিয়েন, এইগুলোতে প্রবলেম আছে অনেক। আচ্ছা, আমরা এটা তুমি যেহেতু বলছো আমরা ভেবে দেখবো। আচ্ছা, তোমাদের আমরা যে রুটিন দিছি ওই রুটিন অনুসারে আমরা ক্লাস নিব, এন্ড পরবর্তীতে আমরা টেস্ট পরীক্ষার আগে মানে তোমার কোনো কিছু বাদ থাকবে না। টেস্ট পরীক্ষার আগে আমরা ইনশাল্লাহ 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 সব কিছু তোমাদের কমপ্লিট করাই দিব, ঠিক আছে? আচ্ছা, তোমাদের প্রতিদিনই এখন থেকে ক্লাস হবে, ঠিক আছে? ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া একথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ আবার যেন এমনই করিয়া প্রকাশ পায়। মানে দেখো এখানে কি লেখছে, যে যখন অনুপমকে তার টিচাররা শিমুল ফল মাকাল ফলের সহিত তুলনা করত, অপমান করত, তখন কিন্তু সে খুব লজ্জা পাইতো। কিন্তু এখন তার মনে হয় যে যদি জন্মান্তর, মানে হিন্দুদের সনাতন ধর্মে জন্মান্তর বলে একটা বিষয় থাকে, যদি এইরকম বিষয়টা আদতেই থাকে, তাহলে যেন পরবর্তী জন্মেও যেন তার মুখের ওই স্বরূপটা থাকে এবং পণ্ডিত মশাইরা থাকে ঠিক সেইভাবেই যেন বিদ্রুপ বা উপহাস যেন করে, ঠিক আছে? আমার পিতা এককালে গরিব ছিলেন, উকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। অনুপমের পিতা কি ছিল? অনুপমের পিতা উকিল ছিল। অনুপমের বাবার পেশা কি ছিল? অনুপমের বাবার পেশা ছিল উকালতি। এইখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে। ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই, মানে ভোগ করিবার যে সময় তিনি একবারেই পান নাই। নিমেষ মাত্র মানে একবারেই তিনি পান নাই। মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। মানে কি দেখো, যে অনুপমের বাবার অবস্থা কি ছিল? অনুপমের বাবা এককালে গরিব ছিল, কিন্তু পরবর্তীতে নিজের শ্রম দিয়ে উকালতি করে তিনি অনেক পয়সার মালিক হলেন। কিন্তু তিনি এই টাকার পিছনে ছুটার কারণে তিনি যে ওই টাকাটাকে ভোগ করবেন এইটুক সময় বা অবকাশ তিনি পান নাই। অবকাশ কখন পেলেন? যখন
তার মৃত্যু হলো তখন তিনি এই অবকাশটা পেলেন, এটা এনে বুঝাইছে। ঠিক আছে, আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ, মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী একথা তিনিও বলেন না, আমাকেও বলিতে দেন না। তো আসলে এখানে ব্যাপারটা কি, যে অনুপমের যে মা, অনুপমের মা আসলে গরিব ঘরের একজন মেয়ে, অ্যান্ড গরিব থেকে যখন একজন ধনী হয় তখন কিন্তু তার একটা মানে ইন্টেনশন থাকে যে সে যে আসলে গরিব ছিল কোনো কালে, এটা কিন্তু সে কাউকে বুঝতে দিতে চায় না, সে বোঝাতে চায় যে আমরা অনেক ধনী। অ্যান্ড এইটাই এখানে বলছে যে তারা যে ধনী, এই কথা তার মাও ভুলে না বা অনুপমকেও ভুলতে দিতে চায় না। ঠিক আছে, শিশুকালে আমি কুলে কুলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কুলে গজাননের ছোট ভাইটি। অন্নপূর্ণা মানে কি, এখানে অন্নপূর্ণা মানে হইছে, আচ্ছা এখানে অন্নপূর্ণা মানে কি, অন্নপূর্ণা মানে হয়েছে যে অন্নের দেবী, এখানে অনেক সময় দেবী দুর্গাকে বোঝানো হয়েছে, অন্নপূর্ণা মানে দেবী দুর্গাকে। তারপরে গজানন, গজানন মানে কি, গজানন মানে হয়েছে দেবী দুর্গার যে ছেলে, গজ আনন্দার, গজানন এটার একটা সমাস হচ্ছে গজ আনন্দার গজানন। তো গজানন বলতে এখানে বোঝানো হয়েছে গণেশকে, গজাননের ছোট ভাইটি, গজাননের ছোট ভাইকে, গজাননের ছোট ভাই হয়েছে কার্তিক। সো এইখানে বোঝানো হয়েছে যে মানে এইখানে তিনি বলছে অন্নপূর্ণা কুলে গজাননের ছোট ভাইটি, মানে এর মাধ্যমে যে তিনি যে খুব আদরে প্রতিপালিত হয়েছে, এন্ড তার মধ্যে যে ওই মাতৃভক্তি বা মায়ের প্রতি যে দুর্বলতা সবকিছুতে এটা যে এখনো আছে, তিনি আসলে এই আলংকারিক লাইনের মাধ্যমে এটা বুঝাইছে। ঠিক আছে, আচ্ছা এখানে কি কোনো প্রবলেম আছে নাকি দেখো তো, এই ইয়াতে স্লাইডে কোনো প্রবলেম আছে নাকি একটু বলো তো, মানে বুঝতে কোনো সমস্যা হয়েছে কারো কোনো লাইনে? তাহলে যদি সমস্যা না হয় তাহলে আইল গো টু দ্য নেক্সট স্লাইড। একটু বলো। সমস্যা হয় নাই? মহিমা না, নুসরাত জাহান বুশরা, লুচি ভাইয়া, রাজিয়া নদী, ক্লিয়ার ভাইয়া, রাব্বি আহমেদ না, সমস্যা নাই। ভাইয়া মার্কারের কালারটা চেঞ্জ করেন কেন? লাল কালারের কি সমস্যা? হলুদ দিব? ওয়েল, যেহেতু বলছো হলুদ দিতে, হলুদই দিলাম, তোমাদের রিকোয়েস্ট আর ফেলতে পারি না। আচ্ছা জাইফা ইসলাম লিবা আমাকে জিজ্ঞেস করছে গজানন কি। গজানন, গজানন হচ্ছে গজ আনন্দার, গজানন এটা হচ্ছে সমাস। আর গজানন মানে এখানে বুঝাইছে যে হিন্দু ধর্মের যে একজন প্রমিনেন্ট দেবতা গণেশকে, গণেশ ছিল অন্নপূর্ণা তথাকথিত দেবী দুর্গার ছেলে, এন্ড এইখানে গজানন বলতে সেই গণেশকে আসলে বোঝানো হয়েছে। ঠিক আছে, মুসাম্মদ নাজিফ আক্তার, অন্নপূর্ণাটা আবার বুঝাবেন। ওকে, অন্নপূর্ণাটা আমি বলি যে অন্নপূর্ণা আসলে কে, অন্নপূর্ণার অর্থ কি? অন্নপূর্ণা মানে হচ্ছে অন্নের যে দেবী, তাকে বলা হয় অন্নপূর্ণা। এখানে অন্নপূর্ণা মানে বোঝানো হয়েছে দেবী দুর্গাকে। দেবী দুর্গার ছেলে ছিল দুইজন, কে ছিল? গণেশ এবং কার্তিক। তো গজানন, গজানন কে? গজানন হচ্ছে গণেশ। গজানন বুঝার উপায় কি? গজানন যার মানে তোমার মুখ যার হাতির মতো। তো গণেশের মুখ কেমন ছিল? গণেশের মুখ, এটা অনেক একটা বড় পৌরাণিক কাহিনী আছে যে কিভাবে ওনার মুখ হাতির আকৃতি ধারণ করে। তো এইখানে গজানন বলতে বুঝাইছে গণেশকে। তো গণেশের ছোট ভাইকে, গণেশের ছোট ভাই হচ্ছে কার্তিক। সো এই কথাটাই তিনি এখানে বুঝাইছে, অন্নপূর্ণার কুলে গজাননের ছোট ভাইটি। অর্থাৎ তিনি যে সবসময় কুলে কুলে মানুষ হয়েছে, তার কখনো ওই যে প্রবলেম ফেস করতে হয় না, ক্যাপাবিলিটি ফেস করতে হয় না, এর জন্য তার মায়ের প্রতি সে অনেক অন্ধভক্ত বা দুর্বল, এই বিষয়টা বুঝাইতে তিনি এই লাইনটা ইউজ করছেন। ঠিক আছে, আচ্ছা একজন জিজ্ঞেস করছে সাথী কুন্ডু ভাই আপনার নাম কি? আচ্ছা আমার নাম হচ্ছে দাস্তিম মাহমুদ, ডাক নাম হচ্ছে রাফিদ, সবাই আমাকে রাফিদ বলেই ডাকে। সো তুমিও আমিও তোমাদের সামনে তোমাদের রাফিদ ভাইয়া হিসেবে থাকবো। ঠিক আছে, আচ্ছা আই থিঙ্ক এখানে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে তাহলে আমি আমার পরের স্লাইডে যাইতেছি। আচ্ছা দেখো কি লেখছে পরের স্লাইডে, আমার আসল অভিভাবক হলো আমার মামা। আমার আসল অভিভাবক কে? মানে আমার মানে কি? আমার মানে এখানে অনুপম। এটা কিন্তু এই যে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে অপরিচিতা গল্পটি কোন পুরুষে বর্ণিত,
উত্তম পুরুষে বর্ণিত। কারণ এখানে কে বর্ণনা করছে, এখানে বর্ণনা করছে অনুপম নিজে, এর জন্য এটাকে উত্তম পুরুষে বর্ণিত বলা হবে। তো কি বলছে অনুপম, আমার আসল অভিভাবক আমার মামা, অর্থাৎ তার জীবনে যে আসল অভিভাবক বলতে কিছু আছে, এটা হচ্ছে তার মামা, অর্থাৎ তার মায়ের ভাই। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। ইম্পর্টেন্ট একটা লাইন, তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। তার মামার আর অনুপমের মধ্যে বয়সের ডিফারেন্স কত ছিল? মাত্র 6 বছর। ঠিক আছে, কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসার, ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। আগে বুঝাই ফল্গুর বালি জিনিসটা কি। ফল্গুর বালি হচ্ছে ভারতের একটা অন্তঃসলিলা নদী। কি নদী? অন্তঃসলিলা নদী। আর একটু ভালোভাবে বুঝাই, অর্থাৎ এই নদীটা হচ্ছে এমন যার উপরের স্তরে থাকবে বালি, উপরের স্তরে থাকবে বালি এবং নিচের স্তর দিয়ে পানি প্রবাহিত হবে। এইরকম যে নদী আছে তাকে বলে অন্তঃসলিলা নদী। এখানে ফল্গুর বালি বলতে এই বিষয়টাই আসলে বোঝানো হইয়াছে যে ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। অর্থাৎ মামা এই অন্তঃসলিলা নদী কিরকম পানি শুষে নেয়, ঠিক তেমনি তাদের সমস্ত সংসারটাকে শুষে নিছে। ঠিক আছে, ফরহাদুল ইসলাম, ওকে রাফিদ ভাইয়া, রাফিদের বানান ভুল, লাস্টে টি এর বদলে ডি হবে। আচ্ছা, তাহাকে না খুঁড়িয়া এখনকার এক গন্ডুসো রস পাইবার জু নাই। গন্ডুস মানে কি? গন্ডুস মানে হচ্ছে এক কুশ বা এক পাত্র জল পাবারও রস পাইবার জু নাই। জু মানে কি? সক্ষমতা নাই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। অর্থাৎ ভাবনা কি ভাববে? অনুপমের জীবনে কখনো কোনো সিচুয়েশনের জন্য তাকে ভাবতে হয় নাই, কারণ তার জীবনের সকল ডিসিশন তার মামাই নেয়। ঠিক আছে, আচ্ছা। তো কন্যার পিতামাত্রী স্বীকার করিবেন, আমি সৎ পাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। মানে এখানে কি বুঝাইছে? এখানে বুঝাইতে চাইছে যে সে যে পাত্র হিসেবে খুব ভালো, সে তামাকটুকু মানে সে আমাদের অনেক দুষ্টু পোলাবান যে সিগারেট খায়, ওই সিগারেটের ধারে কাছেও সে নাই, বা হুকার ধারে কাছেও সে নাই। সো এই সকল বিষয় দিয়ে তিনি বুঝাইতে চাইছে যে সে পাত্র হিসেবে অনেক ভালো। ঠিক আছে, আচ্ছা। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। এইখান থেকে যদি আমি অ্যাডমিশনে থাকতাম না, মানে অ্যাডমিশনে ক্লাস করাইতাম না, আমি বলতাম যে এই লাইনটা ইম্পর্টেন্ট, কারণ এই লাইনটা থেকে একটা বড় অনুধাবনমূলক প্রশ্ন আসে এন্ড আসতে পারে। এখানে দেখো কি লেখছে, মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অর্থাৎ সে মাতার আদেশ মেনে চলে কেন? কারণ মাতার আদেশ যে অমান্য করবে, এই অমান্য করার জন্য যে গাটসটুকু বা যে সাহসটুকু লাগবে, এই সাহসটা অনুপমের ভিতর নাই। এই কারণেই সেই মায়ের আদেশটা মেনে চলে। ঠিক আছে, এর জন্যই শেষে বিয়েটা করতে পারল। হায় রে, তোমরা এগুলা কমেন্ট করো না ভাই। ভাই ক্লাসে আসছো, ক্লাস করো, তোমাদের সাথে তো সব সময় দেখা হয় না। আমি যা পড়াবো যদি না বুঝো তাহলে বলবা যে ভাইয়া এই লাইনের এই জিনিসটা বুঝি নাই। তুমি যে মানে এই ধরনের কমেন্ট গুলো যখন করো, তখন অন্যরা যদি আমার কোনো ডাউট আস্ক করে, আমি কিন্তু এটা দেখতে পারবো না, কারণ কমেন্টের পিছনে এটা ঢাকা পড়ে যাবে। তাহলে কিন্তু আমি ওদের উত্তরটা দিতে পারবো না। তাহলে আলটিমেটলি আমি এখানে ক্লাস নিতে আসছি কেন? তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তা দেখার জন্য, তোমাদেরকে একদম ভালো মতো ক্লিয়ার কাট বোঝানোর জন্য। তাহলে কিন্তু আমি ক্লিয়ার কাট বুঝাইতে পারছি না, বুঝছো? তোমাদের প্রয়োজনে আমি অন্য একটা গ্রুপ খুলে দিব, নিজে পার্সোনাল, ওখানে তুমি যত আলাপ আছে সব করো, বাট ক্লাসে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো তো, অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি, যদি কোনো কন্যা স্বয়ম্বরা। স্বয়ম্বরা মানে কি? স্বয়ম্বরা মানে হচ্ছে স্বয়ংবরা, যে নারী নিজেই তার স্বামী নির্বাচন করে। ঠিক আছে, অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়া আমি প্রস্তুত হয়েছি, যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। অন্তপুরের শাসন কি? অন্তপুরের শাসন হচ্ছে ঘরের ভিতরের শাসন। ঘরের ভিতরে কাদের শাসন চলে? ঘরের ভিতরে শাসন চলে আমাদের মা বোনদের, এন্ড তারা যা বলবে সেইটাই হচ্ছে অর্ডার। সো তাদের শাসনে চলিবার মতো করিয়াই অনুপম আসলে প্রস্তুত হয়েছে। এন্ড কোনো নারী যদি স্বয়ংবরা হন, অর্থাৎ কোনো নারী যদি নিজে থেকেই তার পাত্রকে বাছাই করেন, সিলেক্ট করেন, তাহলে তিনি তার এই সুলক্ষণটি যেন অবশ্যই স্মরণ রাখেন। ঠিক আছে, আচ্ছা। তো অনেক বড় ঘর হইতে
আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। অনুপমের পৃথিবীতে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে ছিলেন? তার মামা। বুঝছো, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তাহার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করিয়া আসিবে, এই তিনি চান। এখন দেখো উনি আসলে কি বুঝাইছেন, যে অনুপমের মামা কখনো একটা ধনী সম্বন্ধ আসছিল অনুপমের জন্য, কিন্তু অনুপমের মামা ধনী মেয়েদের বা ধনী মেয়েদের ফ্যামিলিকে পছন্দ করেন না। কেন পছন্দ করে না? একটা ধনী মেয়ে কিন্তু কখনো শ্বশুর বাড়িতে এসে মাথা হেড করে চলবে না। হেড করে চলবে কারা? যারা একটু তুলনামূলক আর্থিক অবস্থা খারাপ। সো এই কারণে তিনি ধনী মেয়েদের পছন্দ করতেন না, কারণ অনুপমের মামা চাইতেন যে যে অনুপমের স্ত্রী হিসেবে অনুপমের সংসারে আসবে সে যেন সর্বদা মাথা হেড করে চলে। ঠিক আছে? আচ্ছা, অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। অস্থিমজ্জায় মানে কি? অস্থিমজ্জা মানে যদি আমি বায়োলজির ভাষায় বলি, অস্থিমজ্জা হচ্ছে আমাদের এক ধরনের বিশেষ হাড়, শরীরের এক ধরনের বিশেষ হাড়। এখানে অস্থিমজ্জায় জড়িত আলংকারিক অর্থে ব্যবহৃত হয়েছে। অস্থিমজ্জায় জড়িত মানে কি? রন্ধ্রে রন্ধ্রে, মানে তার ভিতরে, শরীরের ভিতরে, মনের ভিতরে, সব জায়গায় টাকার প্রতি আসক্তি তার মামার। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবেন না। মানে তিনি এমন একজন বেহাই চান যার টাকা নাই, কোনো টাকা নাই, কিন্তু যদি অনুপমের মা টাকা চায়, অনুপমের মামা টাকা চায়, তাহলে যেন সে একদম টাকা দিয়ে দেয়, কোনো ধরনের কোনো দ্বিধাবোধ বা সংকোচ তিনি করবেন না। ঠিক আছে? যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। গুড়গুড়ি কি? গুড়গুড়ি হচ্ছে এক ধরনের বিশেষ হুকা। বুঝছো? গুড়গুড়ি হচ্ছে এক ধরনের বিশেষ হুকা। গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যার মানে যে কোনো নালিশ করবে না, এরকম বুঝাইছে। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। কানপুর কি? কানপুর হচ্ছে ভারতের একটা এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা শহর কানপুর। কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। খুবই ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা কে বলছে বলো তো? ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, এটা কে বলছে? এটা বলছে হইল গিয়ে হরিশ। আচ্ছা, তোমরা এত স্প্যামিং করছো। আচ্ছা, নূর নাফিসা ভাইয়া, এই গল্প থেকে অ্যাডমিশনের কোন লাইনটা ইম্পর্টেন্ট হালকা করে বলে যাবেন? আচ্ছা ঠিক আছে, বলবো। একটু একটু কমেন্ট না করে ক্লাসটা কেমন বোরিং লাগে। আচ্ছা ঠিক আছে, কমেন্ট তো করবো, আমি তো না করতেছি না, বাট ক্লাসের সময় যদি কমেন্টটা করো তাহলে তো ঝামেলা, আমি তো ভালো মতো পড়াইতে পারবো না। ঠিক আছে? আচ্ছা শোনো, আমি বলি, শোনো সবাই মনোযোগ দিয়ে শোনো। আমি প্রথমে একটা স্লাইড পড়বো, স্লাইডটা আমি আমার মতো বুঝাই যাব। স্লাইড পড়ানো শেষ হইলে আমি তোমাদের কাছে প্রশ্ন করব যে তোমাদের কোনো ধরনের কোনো কনফিউশন আছে কিনা, ইজ দেয়ার এনি কনফিউশন আর নট। তখন যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তখন তোমরা বলবা যে ভাইয়া আমার এই লাইনে এই জায়গাটায় কনফিউশন, আমি এই জায়গাটা বুঝি নাই। বুঝছো? এর আগে প্লিজ আর মানে উল্টাপাল্টা এখন কমেন্ট করার দরকার নেই। ঠিক আছে? উল্টাপাল্টা কমেন্ট করো, প্রয়োজন আমি ক্লাস অন রাখবো, তোমরা ইচ্ছা মতো কমেন্ট করো পরে ক্লাস শেষে। ঠিক আছে? আচ্ছা, এইটাতে কি সমস্যা আছে নাকি? এই স্লাইডে কি কোনো সমস্যা আছে? বাঁধন পাল ভাই, ক্লাস করো, ক্লাস করো, পরে এগুলা করা যাবে, আগে ক্লাস করো। এই তানজিম রহমান, তোমরা ভাই কি শুরু করছো এখানে? ক্লাস করো, এগুলা কি মানে বিষয় নিয়ে তোমরা এখন কথা বলা শুরু করছো? বুঝলাম না। সমস্যা নাই। আচ্ছা আচ্ছা শুনো, এই যে আমিন ইসলাম বলছে যে প্রতিটা স্লাইডে সামারি বলবেন। আসলে এই স্লাইডগুলোর সামারি আসলে এইভাবে বলার দরকার নাই। আমি তোমাকে যখন বলতেছি আমি কিন্তু তোমাকে লাইন বাই লাইন বুঝাই দিতেছি। সো এখানে লাইন বাই লাইন বুঝাটা ইম্পর্টেন্ট, কারণ এই স্লাইডের মধ্যে আমি যেইটুক প্যাসেজ তুলছি, এইটুক প্যাসেজ থেকে যে প্রশ্ন আসবে
এটা কিন্তু তুমি বলতে পারতেছো না। সো এখানে যে সামারিটা খুব বেশি ইম্পর্টেন্ট ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি যদি প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা জিনিসের একদম খুব ভালো মতো বুঝো যে এই লাইনটা দিয়ে এই লাইনটা আসলে বুঝাইতেছে, তাহলে কিন্তু তুমি আনসার করতে পারবা, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, নয়ন ভাইয়ের মতো বকা দিলে হয়তো আর কমেন্ট করতো না কেউ, এটাই আমার সবচেয়ে বড় সমস্যা, তোমাদের বকা দিতে পারি না। একদিন বকা না, ডিরেক্ট মার দিব অনলাইনে। দেখো, কিছুদিন পূর্বেই MA পাশ করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু ধু করিতেছে, পরীক্ষাও নাই, অ্যান্ড উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয়ে দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। দেখো এখানে তিনি আসলে কি বলছেন, যে তিনি আসলে কিছুদিন পূর্বে MA পাস করছে এন্ড তার এখন কোনো কাজ নাই। কাজ নাই কে মানে কি, মানে MA পাসই তো মানে সর্বোচ্চ ডিগ্রি, আর ওই সময় তো MA পাস অবশ্যই সর্বোচ্চ ডিগ্রি হবে। সো তার এখন কোনো পরীক্ষা নাই, যেহেতু তার পড়াশোনা শেষ। তারপর তার কোনো উমেদারি নাই, উমেদারি মানে হচ্ছে মানে চাকরির জন্য ধর্ণা বা প্রার্থনা, উমেদারি নাই, তারপরে চাকরিও নাই, এন্ড নিজের বিষয় দেখিবার কোনো চিন্তাও নাই, কারণ নিজের বিষয় দেখিবার জন্য তার মা এবং মামা দুইজনই আছেন। মানে কোনো কিছুই এখন তার নাই, মানে একটা অবসর সময়। এন্ড তার ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। অর্থাৎ আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এইটার সাথে, এই লাইনটার সাথে একটা ছেলে রিলেট করতে পারবে, নট গার্লস। মানে একটা ছেলে, যেই ছেলেটা কখনো নারীর সংস্পর্শ পায় নাই বা নারীর সাথে জীবনে কথা বলে নাই, তাকে যখন মানে বিয়ের সময় আসে বা এরকম সময় আসে, তখন কিন্তু তার মধ্যে একটা স্পন্দন সৃষ্টি হয়, তার মনে একটা স্পন্দন সৃষ্টি হয়। সে হয়তো নারী রূপের মরিচিকা দেখে, আকাশে তার দৃষ্টি, মানে এগুলো আসলে আলংকারিক অর্থে বোঝানো হয়েছে, যে একটা নারীর কথা শুনে যে তার ভিতরে যে আবেগ উৎকণ্ঠা তৈরি হয়, এটাই মূলত এখানে বোঝানো হয়েছে। তো এমন সময় হরিশ বলল, ধন্যবাদ ভাই, আপনি ছেলেদের নাম বলতে চান না তাই কিছু কমেন্ট করলাম, হায় রে। আচ্ছা ঠিক আছে। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। মানে হরিশ এসে কি বলছে, যে তার কাছে একটা ভালো মেয়ে আছে, মোটামুটি এটাই বলতে চাইছে, যে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লপ্রাসীর মতো কাঁপিতে কাঁপিতে আলু ছায়া বুনিতে লাগিল। দেখছো, মানে এটা তিনি আবিধানিক অর্থে আমার এই কথাটা বলছে, আবিধানিক অর্থে তিনি আমার এই কথাটা বলছে, যে যখন হরিশ বলল যে না একটা ভালো মেয়ে আছে, তখন তার মন কেমন হইল, বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লপ্রাসীর মতো কাঁপিতে কাঁপিতে আলু ছায়া বুনিতে লাগলো। ঠিক আছে, আচ্ছা। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তার ছিল, আমার মন ছিল তৃষার্ত। অর্থাৎ আমাদের মধ্যে কিছু বন্ধু বান্ধব এমন থাকে না, যে একটা সিম্পল বিষয় রে বা একটা খুব ছোটখাটো বিষয় রে এমন ভাবে উপস্থাপন করে যেটা শুনতে খুব মজা লাগে। এইটাই তিনি এখানে বলছে, তার ভিতরে একটা রস বুঝ ছিল। অর্থাৎ হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত। কারণ অনুপম কিন্তু এখনো পর্যন্ত কোনো মেয়ের সংস্পর্শ পায় নাই এর আগে। সো যখন হরিশ একটা মেয়েকে নিয়ে বর্ণনা করতেছিল তার কাছে, তখন তার মন তৃষার্ত হয়েছিল। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো। মানে এটা তো আসলে অনুপমকে বইলে লাভ নাই, অনুপম তো তার নিজের জীবনের ডিসিশন নিজে নিবে না। যেমন আমাদের ক্ষেত্রে এখন কি হয়, ছেলে মেয়েরা কাকে বিয়ে করবে কাকে করবে না, এই ডিসিশন কিন্তু সম্পূর্ণ তারা নেয়, ফ্যামিলি কিন্তু খুব বেশি এতটা প্রভাব থাকে না। কিন্তু তখনকার মানে অনুপমের ব্যাপারটা ছিল ভিন্ন। অনুপমের মামা সায়না দিলে মোটামুটি কিছুই হবে না, তাই তিনি এই কথাটা বলছেন। তো দেখো, হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, এটাও একটা ইম্পর্টেন্ট লাইন, অনেকবার MCQতে আসছে। কে আসর জমাইতে অদ্বিতীয়? হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তাহার বৈঠকে উঠিল। আচ্ছা, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না, অর্থাৎ হরিশের যে কোনো বিষয় বর্ণনার বা রস বুঝছিল এতটাই প্রবল, যে মামার মতো একটা মানুষ যে কিনা সবসময় বদরাগী বদমেজাজি, এও হরিশকে পাইলে ছাড়তে চায় না। ঠিক আছে, কথাটা তাহার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট বড়া ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়, তলায় সামান্য কিছু বাকি। লক্ষ্মীর মঙ্গল ঘট বড়া ছিল মানে তাদের সহায় সম্পত্তি অনেক ছিল, এটাই আর কি বুঝাইছে। তখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য বাকি আছে। অর্থাৎ
যখন হরিশ তার মামার সামনে এই কথাটা বললো, তখন মেয়ের খবরের চেয়ে মেয়ের বাপের খবরই, মানে মেয়ের অবস্থা কেমন, বাপের অবস্থা কেমন, এগুলা জানা মামার জন্য ছিল বেশি গুরুতর। এন্ড যখন সে শুনছে যে না মেয়েদের ধন সম্পত্তি আগে অনেক ছিল এখনো তো নাই, তখন মামার মন খুশি হয়ে গেছে, কারণ মামা এরকম পাত্রই বা এরকম বেয়াই খুঁজতেছিল অনুপমের বিয়ের জন্য। ঠিক আছে, দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। এটা একটু ইম্পর্টেন্ট, যে দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বসবাস করতেছেন। পশ্চিম মানে কি? পশ্চিম মানে হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চল। মানে কি? মানে দেশে একটা বিষয় থাকে না, যে জমিদার যারা থাকে, ধরো জমিদাররা আগে অনেক ধন সম্পত্তি ছিল কিন্তু এখন নাই, তখন কিন্তু এলাকায় চলাটা একটু টাফ, মানুষ কিন্তু তাদেরকে অন্য চোখে দেখবে, একটু খারাপ চোখে দেখবে। তখন তারা কি করে? তখন তারা হয়তো অন্য জায়গায় গিয়া বসতি স্থাপন করে, যাতে কেউ তাদের না চিনে। ঠিক এই ব্যাপারটা এখানে হইছে, যে দেশে বংশ মর্যাদা রাখিয়া চলা সহজ নয়, তাই তারা পশ্চিমে বাস করিতেছেন। ঠিক আছে, সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই। মানে তার সম্পত্তি বলতে গেলে এই তার একটা মেয়ে, আর বেশি কিছু নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। অর্থাৎ কি, যেহেতু তার একটাই মেয়ে, সুতরাং তার জন্য তার যতটুকুই সামান্য সম্পত্তি আছে, এই সম্পত্তি সে দিতে কখনো দ্বিধা করবে না। সব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, মানে কত বড় একটা আয়রনি। মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। এটার মানে কি বুঝাইছে আসলে একটু বলি, যে মেয়ের বয়স 15, তখনকার সময় বয়স 15 হয়ে যাওয়াটা মানে একটা বিশাল বয়স একটা মেয়ের জন্য। যে একটা মেয়ে কিন্তু তখন নর্মালি 10, 11, 12 এর মধ্যে কিন্তু বিয়ে হয়ে যায়, সেখানে কল্যাণীর বয়স হয়ে গেছে 15। এর জন্য মামা একটু শঙ্কার মধ্যে পড়ছে, যে এই মেয়ের তো কোনো দোষ নাই, বা মেয়ের বাবার তো কোনো দোষ নাই, নাহলে এতদিন পর্যন্ত বিয়ে হয় নাই কেন? তখন হরিশ বলছে যে না, মেয়ের বাবা আসলে তার জন্য যোগ্য কোনো পাত্র খুঁজে পান নাই। বরের হাট মহার্ঘ, কার হাট? কিসের হাট মহার্ঘ? বরের হাট। মহার্ঘ মানে কি? মহার্ঘ মানে হচ্ছে মহামূল্যবান। তারপরে ধনুক ভাঙাপন, কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। অর্থাৎ কি, যে বরের হাট, একটা ভালো ছেলে পাওয়া বা ভালো বর পাওয়া, ইটস নট কাপ অফ টি। মানে এটা খুবই একটা ইজি বিষয়, যে ব্যাপারটা কিন্তু এরকম না, এটা অনেক ডিফিকাল্ট একটা বিষয়। সো তাই কন্যার বাপ কুসুর করতেছে, মানে সবুর করতেছে, যে ধৈর্য ধরতেছে, যে না একটা ভালো ছেলে খুঁজি। কিন্তু মেয়ের বয়স তার সবুর করবে না। মেয়ের বয়স তো বাড়তেই আছে। দ্যাটস ওয়াই তার বয়সটা 15 হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই স্লাইডটা কি বুঝতে কারো সমস্যা আছে কিনা দেখি, তোমরা কি কমেন্ট আলাপ করছো এতক্ষণ? এরে ভাই, কি বলবো বুঝছো, মানে আমি তোমাদের দেখা, বুঝছো, আমি তোমাদের ক্লাস অনেক কম করাইছি, এটা ঠিক, বাট শোনো, আমি তোমাদের একটা রিয়েলিটি চেক দিই। আমি তো অ্যাডমিশনও পড়াই, বুঝছো, অ্যাডমিশনের ক্লাসে তো নেই। সো যারা তোমাদের বড় ভাইয়া আপুরা যারা অ্যাডমিশন দিতেছে, তাদের ক্লাসটা আমি যখন নেই, তখন দেখতে পাই যে তারা আসলে কতটা সিনসিয়ারলি ক্লাসটা করতেছে। এই যে এতক্ষণ ধরে যে কমেন্টে যে স্প্যামিং গুলা চলতেছে, তাদের কমেন্টে কিন্তু একটা স্প্যামিংও নাই। আমি তাদেরকে সুন্দর মতো স্লাইড বুঝাবো, তাদেরকে জিজ্ঞেস করবো যে তোমরা বুঝছো কি বুঝছো না, দে উইল জাস্ট গিভ দ্য আনসার্স, এলস নাথিং। তারা কিন্তু এর বেশি কিছু বলবে না। সো তাদেরকে ক্লাস নিয়ে কিন্তু আমার একটা ভালো লাগা আছে। কিন্তু এই যে তোমরা যে এখন করতেছো, এখন হয়তো তোমরা আসলে বুঝতেছো না যে রিয়েলিটিটা কি। এটা আমরাও বুঝতাম না, সত্যি কথা। এইচএসসি লাইফে রিয়েলিটি বোঝা যায় না। রিয়েলিটি তখনই বোঝা যায় যখন অ্যাডমিশন টাইমে মানুষ আসে। সো এখন তোমার কথাগুলা বলতেছি, হয়তো কেউ কেউ এটা সিরিয়াসলি নিবা, আবার কেউ কেউ এক কান দিয়ে ঢুকাবা আর এক কান দিয়ে বার করবা। ইটস টোটালি ইউর বিজনেস, হোয়াট এভার ইউল টেক। বাট আমি বলবো যে তোমরা প্লিজ অ্যাটলিস্ট ক্লাসে আসছো, পড়াটা ভালো মতো বুঝে যাও, এই ফালতু কমেন্টগুলো করো না প্লিজ। আচ্ছা, দীপ মন্ডল ভাইয়া লাস্টের মার্ক করা লাইনটা বুঝাই দেন তো। আচ্ছা ঠিক আছে, বলতেছি। বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙাপন, এটা কেন বলা হয়েছে? মানে যখন কল্যাণীর মামা কল্যাণীর মামা না, অনুপমের মামা যখন দেখছেন যে কল্যাণীর বয়স 15, যখন শুনছেন হরিশের থেকে, তখন কিন্তু উনি জিজ্ঞেস করছেন যে কেন এত বয়স কেন? কারণ তখনকার যুগে 15 বছর বয়স ছিল একটা বিশাল বয়স মেয়েদের বিয়ের জন্য। তখন তিনি জিজ্ঞেস করছেন যে তাদের কোনো সমস্যা আছে কিনা। তো তখন হরিশ বলছে যে না, আসলে তারা ভালো যোগ্য পাত্রের জন্য করতেছে, বরের হাট মহার্ঘ। এর বারে বোঝানো হয় যে আসলে ভালো বর পাওয়া এটা খুবই কষ্টের একটা জিনিস।
মহার্ঘ মানে মহামূল্যবান। অ্যান্ড ধনুক ভাঙা পণ মানে কি? ধনুক ভাঙা পণটা হয়েছে যে অনুপমের বাবার, যে না অনুপমের বাবা না সরি কল্যাণীর বাবার, যে সে কল্যাণীকে একটা ভালো ছেলের হাতে বিয়ে দেবেন, যতদিন অবধি ভালো ছেলে না পাবেন ততদিন অবধি বিয়ে দেবেন না। এই যে এই ধরনের একটা বিষয়, এই বিষয়টাই মূলত এই লাইনটা দিয়ে বোঝানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা আই থিঙ্ক বুঝছো এই স্লাইডটা। তাহলে পরের স্লাইডে যাই। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। কি আছে? সরস রসনার গুণ আছে মানে কি? সে খুব ভালো মতো সুন্দর করে বুঝায় টুজায় কথা বলতে পারে, এটাই মূলত সরস রসনার গুণ। কার আছে? হরিশের আছে। এটা ইম্পর্টেন্ট লাইন। মামার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইল। সমাধা মানে কি? সমাধা মানে হচ্ছে সমাধান। সমাধা মানে কি? সমাধান। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। কি জানেন? কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। এখন বলি আন্দামান দ্বীপ কি? আন্দামান দ্বীপ হয়েছে বঙ্গোপসাগরে অবস্থিত একটা দ্বীপ, যেটা মূলত ভারতের মালিকানাধীন। অ্যান্ড এই আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া আসলে বলছেন যে কলিকাতার বাহিরে আসলে মামা খুব একটা যান নাই, বুঝছো? সো এই কলিকাতার বাহিরে যখনই কোনো জায়গার প্রশ্ন আসে তখনই তিনি মনে করেন যে ওইটা হয়তো আন্দামান দ্বীপে, মানে এটা বোঝানো হয়েছে যে কলিকাতার বাহিরের প্রতি তার যে একটা অজ্ঞতা, এইটাকে মূলত এখানে বোঝানো হয়েছে। জীবনে একবার বিশেষ কাজে তিনি কুন্নগর, ইম্পর্টেন্ট একটা লাইন, কুন্নগর পর্যন্ত গিয়েছিলেন। কুন্নগর কি? কুন্নগর হচ্ছে কলকাতার কাছেরই একটা জায়গা, খুবই নিকটের একটা জায়গা। ঠিক আছে, বাবা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একবারে নিষেধ করিয়া দিতেন। আচ্ছা, মনু কি? মনু হচ্ছে হিন্দু ধর্মের একজন শাস্ত্র প্রণেতা বা বিধানকর্তা। তো এখানে আসলে কি বুঝাইছে যে মামা যদি মনু হইতেন, মনু সংহিতা মানে কি? মনু সংহিতা মানে হচ্ছে মনু কর্তৃক প্রণীত মানুষ যে ধরনের আচরণ বিধির উপর জীবন পরিচালনা করবে, সেটাই যে বইয়ের মধ্যে তিনি লেখছেন ওইটাই হচ্ছে মনু সংহিতা। অর্থাৎ মামা যদি মনু হইতেন তাহলে তিনি তার মনু সংহিতায় লিখে দিতেন যে হাবড়ার পুল পার হওয়া যাবে না। হাবড়ার পুল মানে বুঝাইছে এটা হাওড়ার পুল, বুঝছো? কলকাতায় একটা বিশেষ হাওড়া ব্রিজ নামে একটা খুব দর্শনীয় ব্রিজ আছে, ওইটার মূলত এটা বুঝাইছে। আচ্ছা ঠিক আছে। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। অর্থাৎ অনুপমের মনের মধ্যে ইচ্ছা ছিল সে যে নিজে গিয়ে মেয়েটাকে দেখে আসবে, কিন্তু তার ওই বলবে যে এই সাহস তার নাই। ঠিক আছে, আচ্ছা। তো কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা। এই যে দেখো আরেকটা ক্যারেক্টার গল্পের, বিনু দাদা আমার পিস্তুত ভাই। তো অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি? অনুপমের পিস্তুত ভাইয়ের নাম হচ্ছে বিনু দাদা। ঠিক আছে, তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। অর্থাৎ দেখো, অনুপম সব সময় বিনু দাদার উপর 16 আনা মানে কি পুরোপুরি নির্ভর করতে পারে, যে তা বিনু দাদা যা ডিসিশন দিবে বা যা কিছু হবে তার উপর অনুপম চোখ বন্ধ করে নির্ভর করতে পারে। ঠিক আছে, বিনু দাদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি শোনা বটে। এইটা একটা ইম্পর্টেন্ট লাইন। কে বলছে এই লাইনটা? তোমরা কিন্তু প্লিজ মার্ক করো, আমি যেগুলো বলতেছি প্লিজ মার্ক করো, প্লিজ প্লিজ প্লিজ। ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি শোনা বটে। এটা বলছেন কে? বিনু দাদা। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট, এইটাও ইম্পর্টেন্ট লাইন। কার ভাষাটা অত্যন্ত আট? বিনু দাদা। আট মানে কি? আট মানে হচ্ছে অত্যন্ত সংক্ষিপ্ত, মানে হচ্ছে ভাষাটা অত্যন্ত আট মানে কি বুঝাইছে? আমাদের মধ্যে কতগুলো মানুষ থাকে না যারা চমৎকারকে বলে ভালো, মানে একটু প্রশংসা করার ক্ষেত্রে একটু কম প্রশংসা করে, প্রশংসা করলে মনে হয় একটু বেশি করলে মনে হয় তাদের পেট ফেটে যাবে, এরকম একটা অবস্থা। তো বিনু দাদা মানুষ হিসেবে ছিল ওই রকম। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট। যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। অর্থাৎ যেখানে নর্মাল মানুষ যে জিনিসটাকে দেখে বলে চমৎকার, তিনি সেটাকে দেখে বলেন চলনসই। ঠিক আছে, অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। আচ্ছা, এটা একটু বুঝাই যে যখন বিনু দাদা বলছেন, বিনু দাদার মতো একটা আট মানুষ যখন বলছেন যে মন্দ নহে, খাঁটি সোনা বটে, তিনি কল্যাণীকে সোনার সাথে তুলনা করছেন, তখন তিনি বুঝছেন যে তার এই বিয়েতে কোনো সমস্যা নাই। প্রজাপতি মানে কি? প্রজাপতি হচ্ছে তাদের একজন হিন্দু ধর্মের প্রণীত একজন, যে মূলত দক্ষ যজ্ঞের সূচনা করছিল।
সে দক্ষ যজ্ঞের সূচনা করছিল, অ্যান্ড পরবর্তীতে যখন দক্ষ যজ্ঞের সূচনা হয় তখন যে সতী বা তৎকালীন দুর্গা তিনি আর কি প্রাণ ত্যাগ করেন। এই ঘটনা জানার পরে শিব মানে শিব দেবতা তিনি যখন ওই দক্ষ যজ্ঞে এসে পৌঁছান, তিনি দক্ষটা অফ করে দেন, অ্যান্ড পরবর্তীতে সতী যে শবদেহ অর্থাৎ যে মৃতদেহ নিয়ে তিনি প্রলয় নৃত্য করেন, এই যে একটা বিষয়টা, এইটাকেই তিনি আর কি বুঝাইতে চাইছেন যে ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, অর্থাৎ কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকে কলিকাতায় আসিতে হইল। অর্থাৎ কি, মানে আমরা নর্মালি কি দেখি যে ছেলেদের বাড়িতে মেয়েরা যায় না, কিন্তু মেয়েদের বাড়িতে ছেলেরা যায় পার্টি দেখতে, কিন্তু এখানে হয়েছে তার উল্টা। কন্যার পিতা শম্ভুনাথ বাবুর হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। মানে শম্ভুনাথ বাবু হরিশকে অনেক বিশ্বাস করে, এর জন্য বিয়ের মাত্র 3 দিন পূর্বে তিনি কলকাতায় আসেন এবং অনুপমকে দেখে যান। ঠিক আছে, বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, মানে শম্ভুনাথ বাবুর বয়স বেশি না, 40-এর এপারে বা ওপারে কিছু। চুল কাঁচা, গোফে পাক ধরিতে ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে। বীরের মধ্যে দেখিলে সকালের আগে তার উপরে চুপ পরিবার মতো চেহারা। মানে শম্ভুনাথ আসলে কেমন ছিল? শম্ভুনাথ ছিল মোটামুটি এমন একটা মানুষ, মানে খুব বেশি 40-এর বয়স আশেপাশে, এন্ড তার চেহারার মধ্যে এমন একটা ভাব ছিল যে কোনো ভিড়ের মধ্যে তুমি যদি তাকে আগে দেখো তাহলে তোমার তার উপরই চুপ পড়বে সবার আগে। ঠিক আছে, আশা করি আমাকে দেখিয়ে তিনি খুশি হইয়াছিলেন, বুঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ, যে দুটি একটি কথা বলেন তাহাতে পুরো জোর নাই। এখানে অনুপম বলছে যে মনে হয় যে অনুপমকে দেখে শম্ভুনাথ বাবু খুশি হয়েছিল, কিন্তু আসলে এটা বুঝার মানে একদম 100% সিওরিটি দেওয়ার কোনো উপায় নাই, কারণ তিনি খুব কম কথা বলেন, এন্ড তার যে দুই একটি কথা বলেন তাহাতে আসলে পুরা জোর দিয়া বোঝা যায় না তিনি আসলে কি বুঝাইতে চাইছেন। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ হ্যাপি খান, আচ্ছা পুরো গল্প এবার পড়াবে? হ্যাঁ পুরো গল্পটাই পড়াবো, কোনো সমস্যা নাই। আচ্ছা এটা বুঝছো কিনা জলদি বলো, এটা বুঝছো কিনা দীপ দাদা? হইছে, দেখো হয়েছে, প্লিজ কমেন্ট করে জানাও যে হয়েছে কিনা, সমস্যা আছে কিনা কমেন্ট। কুন্নগর কি? কুন্নগর হচ্ছে কলকাতার নিকটবর্তী একটা স্থান, ওটাকে বলে কুন্নগর। আচ্ছা কে বলছে? রাইমা আফরোজ রিমি, আচ্ছা বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু বুঝছো তাহলে আচ্ছা আমরা তো এটা পড়ছিলাম না, আমরা এটা পড়ি। আচ্ছা দেখো, মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল, 6টা 15 7টা 15 কিন্তু বাইজে গেছে, বুঝছো? এখন কিন্তু খুব স্পিডে পড়াবো। মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল, ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নেই, সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। মানে কি, ধনে মানে তাদের জায়গায় যে কোনো অংশে কম না, এইটাই মামা বারবার শম্ভুনাথের কাছে বলতেছিল। শম্ভুনাথ বাবুর এ কথায় একেবারেই ঝুঁকি দিলেন না, কোনো ফাঁকে একটা হু হা কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম। মানে শম্ভুনাথ বাবু একটা মানুষ কথা বলতেছে, মামা কথা বলতেছে, তিনি মামার কথাতে কোনো রিপ্লাই দিতেছেন না, এন্ড ইভেন যে সিম্পল হু হা করবে এটাও তিনি করতেছেন না। অনুপমের মতো কেউ হলে বা আমাদের মতো কেউ হলে এখানে দমে যাইতো, মানে ওই লোকটার সাথে বেশি কথা বলতো না, যে লোকটার কথা শোনার মধ্যে কোনো ইন্টারেস্টই নাই। কিন্তু মামাকে তো মানুষ শক্ত, তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। এন্ড বেহাই সম্প্রদায়ের আর যাই হোক, তেজ থাকাটা দোষের। কি থাকাটা দোষের? তেজ থাকাটা দোষের। মামা মনে মনে খুশি হইলেন এজন্য, অর্থাৎ মামা যে তিনি যে খুব নির্জীব আচরণ করতেছেন শম্ভুনাথ বাবু, মামা ইজ নট সো মাচ কনসিয়াস ফর দ্যাট। মামা এর জন্য খুব বেশি যে এত টেনশনে আছে ব্যাপারটা কিন্তু এরকম না, বরং তিনি মনে মনে খুশি হয়েছেন, কারণ তিনি জানেন যে বেহাই সম্প্রদায়ের তেজ থাকাটা একটু কম জরুরি, মানে তেজ থাকা তো জরুরি না। তো সোমনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে ওপর হইতেই তাকে বিদায় করিলেন, গালিতে তুলিয়া দিতে গেলেন না। অর্থাৎ বেসিক যে ম্যানারটা, এই বেসিক ম্যানারটাও অনুপমের মামা সেখানে দেখায় দেয়। আমরা বেহাই সম্প্রদায়কে কি করি, যখন তারা যায় তখন খুব বেশি আদর আপ্যায়ন করি, তাদেরকে এমন ভাব করি যে না, মানে খুব একটা স্পেশাল ফিল করাই। বাট এইরকম তিনি কিছু করানি নাই, বরং তিনি এখানে ওয়ান টাইপ অফ ব্যাড ম্যানারের মতো কাজ করছেন, তাদেরকে গাড়িতে তুলে দিতেও তিনি যান নাই।
পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন। এর মানে হয়েছে মামা নিজেকে খুব চতুর মনে করেন, সোজা কথায় চালাক মনে করেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির, সোনা কত দরের হইবে সেও একবারে বাধাবাধি হয়ে গেছিল। মানে তিনি মামা কোনো রিস্ক নিতে চায় নাই। বিয়ের আগেই যৌতুক মানে গয়না কত ভরি দিতে হবে, টাকা কত ভরি, কত অঙ্ক দিতে হবে, সব একদম স্থির করে রাখছিল। এখানে কোনো কনফিউশন নাই। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইলো। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা অংশ। এখানে স্থূল অংশ মানে কি, এরা যৌতুক নিতেছে ভাই, এরা যৌতুক নিতেছে। মানে অনুপম এই যে এখানে যে মামারা টাকা কত নিবে, গয়না কত নিবে, এগুলো যে ঠিক করতেছে, অনুপম তার বিন্দু বিসর্গ জানতো না। শুধু জানতো মামারা যে এটা ঠিক করতেছে, এই যে ঠিক করার কাজটাও হচ্ছে বিয়ের একটা অংশ, ঠিক আছে। এবং সে অংশের ভার যার উপরে তিনি করাও ঠকাবেন না, মানে তিনি এই কাজে এক করাও ঠকবেন না নিজে। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। অর্থাৎ কি, মামাকে তারা মনে করতো যে তাদের মামা হচ্ছে আশ্চর্য পাকা একটা লোক, তার মামারে দিয়ে কোনো ভুল করা সম্ভব না। এন্ড দ্যাটস ওয়াই তার মামারে সংসারের প্রধান গর্বের সামগ্রী হিসেবেই অভিহিত করা হয়েছে। এখানে যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। অর্থাৎ যেখানে অনুপমদের সাথে সম্বন্ধ আছে এন্ড সেখানে তিনি বুদ্ধির লড়াই দিয়া সবাইকে পাশ কাটায় জিতে যাইবেন, এইটা একবারে ধরা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব আমাদের সংসারের এই যে ইহাদের যে বাচুক আর যে মরুক সমস্যা নাই। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল, বাহক এত গেল যে তাহার আদম সুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। মানে বুঝো, গায়ে হলুদ অনেক বড় করে হয়েছে, অনেক বড় করে হয়েছে। আর এখানে যে গায়ে হলুদের যে আমরা হলুদ পাঠাই না বা জিনিসপত্র পাঠাই না, এখানে এত পরিমাণ বাহক গেছে। বাহক মানে কি, যে জিনিসপত্রগুলো নিয়ে যায়, এত পরিমাণ বাহক গেছে যে তাদেরকে তুমি যদি গণনা করতে যাও না, তাহলে তোমার আর একটা কেরানি রাখতে হবে। আদমশুমারি মানে কি, আদমশুমারি মানে হচ্ছে মানুষ গণনা, কেরানি রাখতে হবে। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা এক যোগ বিস্তর হাসিলেন। অর্থাৎ একটা নর্মাল বিয়ে দেখো, ওইখানে যারা গায়ে হলুদের যারা জিনিসপত্র দিতে আসে তাদেরকে তো একটা মিনিমাম আপ্যায়ন করা লাগে, মিষ্টি বা যে কোনো কিছু দিয়ে তো আপ্যায়ন করা লাগে। কিন্তু এখানে এত পরিমাণ বাহক গেছে, ওই বাহক গুলারে যে মানে ঠিক মতো আপ্যায়ন করতে সম্মানার্থীদের অনেক কষ্ট হবে, নাকাল হইতে হবে। এই বিষয়টা ভেবে অনুপমের মামার সাথে অনুপমের মা একটা বিস্তর হাসি হাসতেন। মানে তিনি খুব আনন্দ পাইতেছেন এই বিষয়টাতে। অনর্গল মানে কি, অনর্গল মানে হচ্ছে এক নাগারে, কোনো থামনা নাই বা বিরতি নাই, এরকম, ঠিক আছে। আচ্ছা, নিজে পড়াচ্ছেন আর হাসছেন, আমি তো পড়াবো, আমি হাসবো নাকি? আমি কি তোমাদের বকবো বা কাটবো? এটা কে লেখছে? সাথী গুন্ডু, আমি তো হাসবোই। আচ্ছা বলো, এই স্লাইড বুঝছো কিনা, জলদি বলো। এই কি লেখছে এটা? হ্যাঁ, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপর চুপ পরিবার মতো চারা। এটা তো অনুপমের কথা। কল্যাণী বাবাকে নিয়েই তো বলছি, সুহাসিনী। এটা আমি আবার কারে নিয়ে বললাম? কল্যাণী বাবার নিয়েই তো বলছি। ও, নাদিয়া আক্তার এতবার লেখছে। আচ্ছা, নাকাল মানে কি? নাকাল মানে হচ্ছে মানে একদম মানে অবস্থা কাহিল হয়ে গেছে, খুব কষ্টের মধ্যে পড়তে হয়েছে তাদেরকে, এতগুলা মানুষকে তোমার আপ্যায়ন করতে গিয়ে। এই বিষয়টাই এখানে নাকাল দ্বারা বুঝাইতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এতগুলা কমেন্ট করা লাগবে না, একটা কমেন্ট করলেই হবে, নাদিয়া আক্তার, ঠিক আছে। ফার্স্ট পরান ভাই, এটা কে? হিব্রু অক্ষরে লেখছে ফার্স্ট পরান ভাই। আচ্ছা, আছে সমস্ত একসঙ্গে মিশায়া বর্বর কোলাহলের মত্ত হস্তিধারা, সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। হয়েছে? আচ্ছা, এ দ্বীপ কি হয় দেখতো, হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা,
আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি ধারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। এটা এত বড় লাইন দেখা ভয় পাওয়ার কিছু নাই। এখানে মূলত বুঝাইছে যে তাদের সাথে যে কনসার্টটা গেছে বা যে বাদ্যযন্ত্রটা গেছে, এই বাদ্যযন্ত্র থেকে এমন সুরহীন বাজনা বাজাইতেছিল যে তার কাছে তখন মনে হয়েছে যে এটা যে সরস্বতী, হিন্দু ধর্মের যে দেবী সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত মানে একদম চূর্ণ বিচূর্ণ করে আগাইতেছে। আমি তখন বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম, মানে তার ওই মত্ত হস্তি মানে কি পাগল হাতি, মত্ত হস্তি ধারা কোলাহলের মত্ত হস্তি ধারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম। আংটিতে হারেতে জরি জহরাতে আমার শরীর যেন গহনার দোকানে নিলাম চড়িয়াছে বলিয়া বোধ হইল। মানে কি, তার শরীরে এত গয়না ছিল যে তার মনে হইতেছে যে তার মা বা তার মামা যেন তাকে একটা কোনো গয়নার দোকানে নিলামে চড়াইছে। ঠিক আছে, আচ্ছা আপনি তো দেখেন না তাই এতবার করছি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি সরি। আচ্ছা দেখো, তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে যাইতেছিলাম। মানে কি, মানে অনুপমের মূল্য কতটা তিনি আসলে মোটামুটি এই বুঝাইতে চাইছেন যে অত পরিমাণ স্বর্ণ গয়না ধরা দিয়ে যখন তিনি নিজেকে মুড়াইছেন বা তিনি যখন নিজেকে আচ্ছাদিত করছেন, তখন তিনি মূলত বুঝাইতে চাইছেন যে আমার মূল্য কতটুকু, এটাই আমি আমার শ্বশুরের সামনে বুঝাইতে চাইতেছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলান হওয়াই শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। একটু ইম্পর্টেন্ট একটা লাইন, মানে মামা খুশি হয় নাই, কারণ আয়োজন যে খুব বেশি ব্যাপারটা এরকম না, জায়গাও খুব কম, অ্যান্ড মানে তাদের আচার ব্যবহার একটু নিতান্ত মধ্যম রকমের তখন দেখাইতেছিল। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। অনেক বড় গদ্য, আজকে মনে হয় শেষ হবে। আচ্ছা শেষ করবো, সমস্যা নাই। ইহার পরেও শম্ভুনাথ বাবুর ব্যবহারটা নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়। অর্থাৎ শম্ভুনাথ বাবু খুব বেশি বিনয় তাদের সামনে দেখাইতেছে না। এন্ড পরবর্তীতে মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পরা, মিশকালো বিপুল রসিল তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্যে গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বড় কর্তাদের, এটা মনে একটু লাইনের আসছে যে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে, এটা মনে এই লাইনে নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, হইতে শুরু করিয়া বড় কর্তাদের প্রত্যেককে প্রচুরবার অভিষিক্ত করিয়া না দিতেন তবে গুড়াতেই একটা এসপার ওসপার হইতো। অর্থাৎ মানে কি, আমরা তো জানি যে শেষের দিকে এসে বিয়ে ভেঙে যায়, কিন্তু যদি শম্ভুনাথ বাবুর যে বন্ধু উকিল বাবু উনি যদি না থাকতেন, উনি যদি তাদেরকে এইভাবে অভ্যর্থনা না জানাইতেন, তাহলে মামা আগে একটা স্পষ্ট করে ফেলতো, অর্থাৎ বিয়েটা শুরুতেই ভেঙে যেত। ঠিক আছে, আমি সবাই বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরেই শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এইদিকে আসতে হচ্ছে। অর্থাৎ বিয়ের শুরু মানে ঢুকার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে ডাইকে নিলেন, এন্ড পরবর্তীতে শম্ভুনাথ বাবু অনুপমকে ডেকে নিলেন যে তাদের সাথে কিছু কথা আছে। এখন দেখি কি কথা, যে সকলের না হোক কিন্তু কোনো মানুষের জীবনের সকলের না হোক কিন্তু কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকবেন না। অর্থাৎ মামার জীবনের লক্ষ্য কি, তিনি কখনো কারো কাছে ঠকবেন না। তার ভয়, তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। মানে কি, তার মামার ভয় কি, যে তার বেহাই তারে ফাঁকি দিতে পারে, গয়না কম দিতে পারে, একবার বিবাহ হয়ে গেলে তার এটার কোনো প্রতিকার নাই। এর জন্য সে বিবাহের আগেই কাজটা সারতে চাইছে। বাড়ি ভাড়া, সৌগাত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থাওয়া সম্বন্ধে লোকটির শুধু মুখের কথার উপর ভর করিয়ে চলিবে না। অর্থাৎ তিনি যখন দেখছেন যে মানে যখন গায়ে হলুদের দিন আসছিলেন, তখন যখন দেখছেন যে তাদের আয়োজনটা নিতান্ত ভালো না, এন্ড পরবর্তীতে যখন আজকে আইসা দেখছেন যে তাদের আয়োজনটা নিতান্ত ভালো না, তখন তিনি মনে করছেন হ্যাঁ শম্ভুনাথ বাবুর হয়তো কিছু সমস্যা থাকতে পারে। এই সমস্যা থাকার কারণে তিনি গয়না বা তাদের যেই সকল জিনিসপত্র দেওয়ার কথা ছিল, এই সকল গয়না হয়তো তিনি একটু কম দিতে পারেন। এর জন্য তিনি একদম কোনো রিস্ক নিতে চাইলেন না। তিনি একদম মানে আগে এটা ঠিক করে নিতে চাইলেন যে আদৌ সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে,
আচ্ছা, সেই জন্য বাড়ির সেকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়েছিলেন। সেকরা মানে কি? সেকরা মানে হচ্ছে যে স্বর্ণ দোকানে কাজ করে বা স্বর্ণ ইয়ে করে, তারে বলে সেকরা। সেকরাকে শুদ্ধ সঙ্গে নিয়ে আসলেন, মানে তিনি সেকরাকে নিয়ে আসছেন যে আসলে গয়নার সবকিছু মাপজাপ পরিমাপ আছে কিনা এটা ঠিক করতে। আচ্ছা ঠিক আছে। নন নাসিফা, সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া একটু এক্সপ্লেইন করে দেন। সঙ্গীত সরস্বতীর পদ্মাবন মানে কি? সরস্বতীর পদ্মাবন মানে কি? সরস্বতী, একটা জিনিস মনে রাখবা যে হিন্দু ধর্মের মধ্যে সরস্বতী তিনি কিন্তু গান গাওয়ার জন্য মানে বিখ্যাত ছিল। তার সঙ্গীত যে বিষয়টা এটা কিন্তু বিখ্যাত ছিল। তো এখানে আসলে বুঝাইছে যে তৎকালীন যে কনসার্ট তাদের মাধ্যমে আসছিল, যারা যে সুরহীন বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা করতেছিল, এটা যদি মানে এটা একটা মত্ত হস্তি কিরকম না, পাগল হাতির যে কোলাহল, একটা বর্বরতাপূর্ণ এইটার মতো। এন্ড এইটার কারণে সরস্বতীর যে পদ্মবন এটা দলিত বিদলিত হয়ে গেছে, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখানে সরস্বতী পাঠটা আসছে কারণ এখানে সরস্বতীর সাথে তুলনা করা হয়েছে, যেহেতু সরস্বতী ভালো গান গাইতেন। ঠিক আছে। দীপ মন্ডল কি লেখছে ভাইরা? ভাই আপনার গ্যাসের সমস্যা হচ্ছে? আমার গ্যাসের সমস্যা হচ্ছে, এটা তুমি বুঝলা কিভাবে? প্রিয়ার ভাইয়া। আচ্ছা, আফরিন জাহান, অভিষিক্ত মানে কি? কোন জায়গাটা তুমি বলছো? আচ্ছা, এখানে দেখো অভিষিক্ত করিয়া না দিতেন, মানে অভিষিক্ত মানে বুঝাইনো হয়েছে এখানে যদি তিনি ওই তাদের মানে কার বলবো, ওই যারা অনুপমের মামা বা অনুপমের যারা আত্মীয় স্বজন তাদেরকে প্রচুর অভ্যর্থনা ওই টাইমে না দিতেন। অভ্যর্থনা অভিষিক্ত মানে এই জিনিসটাই বোঝানো হয়েছে, প্রচুর অভ্যর্থনা বা প্রচুর ভালো মন্দ কথা যদি ওই সময় না বলতেন তাহলে বিয়েটা ওই সময় ভেঙে যেত। ঠিক আছে। ভাইয়া আপনার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কালো দাগ তো পড়বেই, তোমাদের জন্য সারা রাত বসে বসে স্লাইড বানানো লাগে, কালো দাগ পড়বে না? পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা এক থক্ত বুসে এবং সেকরা তাহার দাড়ি পাল্লা কোষ্ঠী পাথর প্রভৃতি লইয়া মেজে বসিয়া আছে। মানে পাশের ঘরে গিয়ে কি দেখছে? মামা সেকরা, মানে সেকরাকে যে স্বর্ণ জিনিসপত্রগুলা বুঝে, স্বর্ণ এই সেকরা তাহার দাড়ি পাল্লা কোষ্ঠী পাথর, কোষ্ঠী পাথর কি? যেই পাথরে ঘষে স্বর্ণ পরীক্ষা করা হয়, কোষ্ঠী পাথর প্রভৃতি লইয়া বসে আছে। শম্ভুনাথ বাবা আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচিয়া করিয়া দেখিবেন। ইহাতে তুমি কি বলো? অর্থাৎ শম্ভুনাথ বাবু বলতেছে যে বিয়ের আগেই তোমার মামা দেখতে যাইতেছে গহনাগুলা ঠিক আছে কিনা। এই বিষয়ে তোমার মতামত কি? আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাহাই হইবে। অর্থাৎ এটা শুনে যখন অনুপম মাথা হেট করেছিল তখন মামা বলছে যে ও আবার কি বলবে, ওর তো বলার কিছু নাই, যা বলবো আমি বলবো সব। ঠিক আছে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে? এই সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। মানে যখন শম্ভুনাথ তাকে এই প্রশ্ন করলেন, সে একটু ঘাড় নাড়াইয়া বললো যে আসলে এই বিষয়ে তার কিছু বলার নাই। ঠিক আছে। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়ে আনতেছি। মানে এটা কিন্তু একটা খুব অপমানের বিষয় যে বিয়ের আগে যার সাথে বিয়ে করাইতেছে, যার সাথে নিজের মেয়ের বিয়ে দিতেছে, তা সেই ফ্যামিলির কিন্তু নিজে তাদের উপর কোনো ভরসা নাই। এটা খুবই অপমানের বিষয়। এন্ড বিয়ের যে ওই অনুষ্ঠান থেকে তার মেয়ের গায়ে থেকে আবার সমস্ত গয়না খুলে এনে চেক করানো, এটা খুবই মানে একটা খারাপ বিষয়। তো এইখান থেকে পরে দেখি কি হয়। আচ্ছা, এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? ও সভায় গিয়া বসুক। মানে মামা বলছেন যে অনুপমের তো এখানে কাজ নাই, ও যে সভা বা বিয়ের মণ্ডপ ওই নিয়ে গিয়া বসুক। শম্ভুনাথ বলিলেন, না সবাই নয়, এখানেই বসিতে হইবে। অর্থাৎ যে শম্ভুনাথ অনুপমের হবু শ্বশুর ছিল, তিনি বলছে যে না, বিয়ে মণ্ডপে না, ও এখানেই বসবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছা বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর বেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহী, পিতামহী মানে কি? তার দাদিদের আমলের গহনা। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমনটা মোটা তেমনি ভারী। অর্থাৎ আমরা কি দেখি যে হাল ফ্যাশন বলতে বুঝেছি যে বর্তমানকালের ফ্যাশন, বর্তমানকালের ফ্যাশনের মতো ওই গহনাগুলা না, এগুলা ভারী এন্ড মোটা। সেকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। অর্থাৎ সেই আগের আমলের স্বর্ণ, কোনো ধরনের কোনো ভেজাল ছিল না। এই সেকরাও সেটাই বলছে যে ইহাতে কোনো খাত নাই, এটা এইরকম স্বর্ণ এখন পাওয়া যায় না। এই বলিয়া সে মকরমুখ মানে কি? মানে কুমিরের মতো মুখ, মোটা একখানা বালায় একটু চাপ দিয়ে দেখাইলে তাহা বাকিয়া যায়। অর্থাৎ যখন শেখরা একটা বালার মধ্যে, মকরমুখ একটা বালা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মকরমুখ একটা বালার মধ্যে চাপ দিয়ে দেখাইলো যে বেকিয়া যায়, এর মানে হয়েছে এটার মধ্যে খাঁটি সোনা আছে।
মামা তখনই তার নোট বইয়ে গহনাগুলি ফর্দ টুকিয়া লইলেন, পাছে যাহা দেখানো হইলো তাহার কোনোটা কম পড়ে। কত বড়, মানে কি বলবো এরে, এটা তখন গালি দিতে ইচ্ছা করতেছে যে মামা তার নিজের নোটবুকে গয়নাগুলা সম্বন্ধে বিবরণ নিলেন। বিবরণ নেওয়ার পরে মানে তার টার্গেট হয়েছে যে এইখানে যা দেখানো হয়েছে ঠিক তাই যেন সে পায়, কম যেন না পায়। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলি সংখ্যায়, দরে এবং ভারে তার অনেক বেশি, আসলেই অনেক বেশি। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়ারিং ছিল। ইয়ারিং মানে কি? কানের দুল। শম্ভুনাথ সেইটা শেখরার হাতে দিয়ে বললেন, এইটা একবার পরখ করিয়া দেখো। মানে ওই অনুপম রায় ইয়ারিং বার কানের দুলটা দিছিল, শম্ভুনাথ সেটা শেখরারে বললেন যে এইটা একবার পরীক্ষা করে দেখো। শেখরা বলিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। অর্থাৎ এটা বিলাত থেকে আগত মাল, ইহাতে সোনার পরিমাণ খুবই সামান্য। শম্ভুনাথ ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়েই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। অর্থাৎ এই শম্ভুনাথ ওই ইয়ারিং বা কানে দুলটা মামার হাতে দিয়া বললেন যে এটা আপনারাই রাখেন, কিন্তু মামা আদতে এই ইয়ারিং দিয়েই তার ওই কন্যার আশীর্বাদ করছিল। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্মুখ হইতে তিনি বঞ্চিত হইলেন। তাহার উপরেও কিছুরই উপরই পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসুকে। ঠিক আছে, মানে তিনি আসলে এইটার জন্য প্রস্তুত ছিলেন না। অনুপমের মামার মুখ লাল হয়ে গেছিল লজ্জায়, এন্ড তাও সবকিছুর পরে তিনি বলছিলেন যে যাও অনুপম, তুমি সবাই গিয়ে বসো, বলো এইটুক বুঝছো কিনা, এইটা বুঝছো কিনা। হবে হবে, তোমরা আমার একটু জলদি রেসপন্স করলেই হবে, সমস্যা নাই। কি রে ভাই, কমেন্ট দেখতে পারতেছি না কেন? কমেন্ট করতেছো না? আচ্ছা আসছে। আফরিন জাহান লেখছে সম্মুখ কি? সম্মুখ মানেটা হইছে তোমার সম্ভোগ, এটা মূলত মানে ভোগ করা, উপভোগ করা, এটা মূলত বুঝাইছে। মানে তিনি আনন্দ উপভোগ করতে পারলেন না, আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হইলেন, এটা মূলত বলছে সম্ভোগ। আচ্ছা ঠিক আছে, নাদিয়া আক্তার অনেক ভালো করে বুঝাইছেন, থ্যাঙ্কস, ধন্যবাদ নাদিয়া। শম্ভুনাথ বাবু বলিলেন, না এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দেই। মানে শম্ভুনাথ বাবু বলেন যে না সবাই বসা লাগবে না, আগে আপনাদের খাওয়াই। মামা বলিলেন, সে কি কথা, লগ্ন? আচ্ছা এখানে দেখো, হিন্দুদের বিবাহতে কিন্তু একটা বিষয় আছে, লগ্ন, মানে যেটাকে বলে পারফেক্ট সময়। এই লগ্নর পরে কিন্তু আদতে বিয়ে হয় না। তো মামা এর জন্য বললেন যে আগেই খাবো কেন, লগ্নের তো একটা বিষয় আছে। তো শম্ভুনাথ বাবু বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। মানে বলছে যে আপনার লগ্ন নিয়ে ভাবতে হবে না, আপনারা এখন উঠেন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। অর্থাৎ কিছু মানুষ থাকে না সম্মোহনী ব্যক্তিত্ব, যে মানুষগুলোর কথার মধ্যে একটা জোর থাকে, শম্ভুনাথ বাবু ঠিক সেমনই ছিলেন। মামাকে উঠিতে হইল। যাত্রীদেরও তাহার আহার হইয়া গেল। আয়োজনে আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলে তৃপ্ত হইল। অর্থাৎ খুব যে আয়োজন ব্যাপার বেশি ছিল ব্যাপারটা এরকম না, কিন্তু বরযাত্রীরা খাইলো এন্ড রান্নাটাও বেশ ভালোই ছিল, খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? অর্থাৎ হিন্দু ধর্মের মনে হয় এর নিয়ম, আমি সঠিক জানি না, যে বিবাহের পূর্বে মনে হয় বরেরা খাইতে পারে না, এর জন্য হয়তো মামা ঠিক সেই কথাটা বলছে যে বিবাহের পূর্বে আবার খাবে কেমনে। তখন এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? মানে আমার যে বললেন যে না ও খাবে কেমনে, এটাতে তিনি কোনো পাত্তাই দিলেন না শম্ভুনাথ বাবু। তিনি জিজ্ঞেস করছেন যে তুমি কি বলো, খাইতে বইসা যাইতে কি কোনো দোষ আছে বা কোনো সমস্যা আছে? তো মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমি আহারে বসিতে পারিলাম না। মূর্তিমতী মাতৃ আজ্ঞা কি? মানে এই যে বিষয়টা, মায়ের আজ্ঞা, মায়ের আদেশ যেমন কখনো ফেলানো যাবে না, ঠিক তেমনি মামা, ওই যে মামার যে আদেশ সেটা তার কাছে ওই মূর্তিমতী মাতৃ আজ্ঞার মতো। তাই এই আদেশ উপেক্ষা করে তার পক্ষে, মানে অনুপমের পক্ষে বসা সম্ভব না, খাইতে বসা পসিবল না। আল্লাহ,
হ্যাঁ, তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না, এখন তবে। মামা বলিলেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দেই। মানে শম্ভুনাথ বাবু এখানে বলতেছেন যে না, আপনাদের অনেক খাওয়াইতে পড়াইতে পারলাম না, এখানে আমাদের অনেক সমস্যা হয়েছে, আমাদের তো এত বেশি সম্পদ নাই, তো তা এখন তবে। তখন যখন জিজ্ঞেস করছে যে চলো সবাই চলো, আমরা তো বিয়ে করার জন্যই আসছি, এন্ড ওই সময় শম্ভুনাথ বাবু বলছে যে আপনাদের গাড়ি ডাকিয়ে দেই, মানে আপনার বিয়ে তো হবেই না, আপনাদের যে আপনারা যাতে ভালো মতো চলে যেতে পারেন এর জন্য গাড়ি বলে দেই। তখন দেখি মামা কি বলছে। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? মানে মামা তো এরকম একটা সিচুয়েশনের জন্য হি ওয়াজ নট অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড, সো সে জন্য বলতেছে যে ঠাট্টা করিতেছেন নাকি, মানে মজা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মানে শম্ভুনাথ বলছে যে ঠাট্টা আমি করিনি, ঠাট্টা আপনারাই করছেন, আর যে এই একটা ঠাট্টা উপহাসের সম্পর্ক, এই উপহাসের সম্পর্ককে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় মেলিয়া অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। খুবই একটা স্ট্রং পার্সোনালিটি প্রকাশ এখানে পাইছে। অর্থাৎ তিনি শম্ভুনাথ বাবু বলছেন যে যেই সকল ব্যক্তিরা মনে করে আমার কন্যার গয়না আমি চুরি করব, তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। ঠিক আছে, আমাকে একটি কথাও বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই। মানে তিনি অনুপমকে একটা কথাও বলে নাই, কারণ বুঝে গেছেন উনি যে অনুপম এখানে কিছুই না, অনুপম হচ্ছে মামা এবং মায়ের একটা পুতুর মাত্র, নাথিং এলস। তারপরে যা হইল আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া, জিনিসপত্র লন্ডভন্ড করিয়া, বরযাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। ঝাড় লণ্ঠন মানে কি? ঝাড়বাতি। জিনিসপত্র লন্ডভন্ড করে কি, মানে খুব ভাঙচুর চলছে আর কি, সেই ভাঙচুর। বরযাত্রী দল দক্ষ যজ্ঞ, দক্ষ যজ্ঞের বিষয়টা একবার বলছি, ওই যে প্রজাপতির যে দক্ষের বিষয়টা, ওইটাই। দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেলেন, বাহির হইয়া গেল। ঠিক আছে, আচ্ছা বলো এই সাইড বুঝছো কিনা, বুঝছো নাকি বলো জলদি। নাদিয়া হোক অল ক্লিয়ার। একটা 10 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট, আর কতক্ষণ হবে? আচ্ছা, আমার যদি ক্লান্তি না হয়, তোমাদের তো ক্লান্তি আসার কোনো কথা নাই। দেখছো আমার কিন্তু কথা বলতে কষ্ট হইতেছে, তোমরা হয়তো বুঝে থাকবা। আমি একজন পানিও খাইলাম, তাহলে আমি যেখানে তোমাদের পড়াইতে যেতেছি, যদি তোমরা আমার থেকে পড়া না নাও, আমি যদি তোমার ক্লাসটা 1 ঘন্টা শেষ করে দেই অন্য প্ল্যাটফর্মের মতো, আমার তো কোনো সমস্যা নাই। আমার যে পেমেন্ট আমি কিন্তু ঠিক সেইটা পাওয়া যাবো, আমার যে টাকা আমার টাকার মধ্যে কিন্তু কোনো সমস্যা হবে না। সমস্যা কার হবে? সমস্যা তোমার হবে। তোমরা যদি পড়তে ইন্টারেস্টেড নাও, আমার তো কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না। অভ্রের জার, অভ্র হচ্ছে এক ধরনের খনিজ পদার্থ, এটা ইংরেজি নাম হচ্ছে মিকা। অভ্রের জারগুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল। মহানির্বাণ হইছে যে মুক্তি, ওই যে বৌদ্ধ ধর্মের একটা টার্ম, মহানির্বাণ লাভ করিল, সন্ধান পাওয়া গেল না। 3 বাড়ির সকলে তো রাগিয়া আগুন, মানে বাড়ির সকলে রাইগা আগুন, মানে যে এমনি ছেলে মেয়ের বাড়ি থেকে এমনি করে তারাই দিছে, এটা তো যে রাগা স্বাভাবিক। আচ্ছা, কন্যার পিতার এত গুমর, কলি যে 4 পুয়া হইয়া আসিল। কলি 4 পুয়া হইয়া আসিল, এর মানে কি বোঝানো হয়েছে? কলি হিন্দু ধর্মে 4টা কালের বর্ণনা করা হয়েছে। কলি হয়েছে তার শেষ কাল। এই কালে বলা হয়েছে যে একদম অবিচার অন্যায় সব একসাথে আসবে, অর্থাৎ কলি 4 পুয়া হয়ে আসিল, মানে কলি পরিপূর্ণভাবে এসে পড়ছে এই দুনিয়াতে। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। মানে সকলে বললো যে এই মেয়ের বিয়ে কেমনে হয় সেটাই দেখবে, কিন্তু মেয়ের বিয়ের হইবে না এ ভয় যার মনে নাই, তাহার শাস্তির উপায় কি? অর্থাৎ যেই পিতার মনে এইরকম ভয় নাই যে তার মেয়ের বিয়ে হবে না, তার তো শাস্তির আদতে কোনো উপায় নাই। সমস্ত বাংলাদেশের মধ্যে
আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিছে। মানে এখানে কি বলছে, সমস্ত বাংলাদেশের মধ্যে অনুপমই একমাত্র পুরুষ যার কন্যার বাপ বিবাহের আসর হতে ফিরাইয়া দিছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলু জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। মানে এত বড় সৎপাত্রের কপাল তো এত খারাপ হওয়ার কথা ছিল না। এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহের অভিশাপে আলু জ্বালাইয়া বাজনা বাজাইয়া, মানে এটা আর কি বুঝাইছে, আলংকারিক করতে বুঝাইছে যে তার কপাল তো এত খারাপ হওয়ার ছিল না। কোন নষ্ট গ্রহ কি করছে তার কপালে তো খারাপ হয়ে গেল। বরযাত্রীরা এই বলিয়া নামাজ আছে দেরি হইলে, আচ্ছা আমি তো মুসলিম ধর্মের, আমি একটা কথা বলি, নামাজ তো এশার নামাজ না, এশার নামাজ তো আমি যতদূর জানি যে ফজরের নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ একটা টাইম থাকে, তোমার কিন্তু পড়া যায়, বুঝছো, তোমার কিন্তু নামাজটা পড়া যায়। এখন তুমি যদি জামাতে নামাজ আদায় করতে যাও, ফার্স্ট অফ অল যদি জামাতে নামাজ আদায় করতে চাও তাইলে এক কথা যে আমি তোমাদের 1 ঘন্টার মধ্যে শেষ করে দেবো, কিন্তু আমার তো মনে হয় যে এখানে খুব কম মানুষ আছে যারা জামাতে নামাজ পড়ে। অ্যান্ড সুহাসিনী, আই থিঙ্ক তুমি হয়তো জামাতে নামাজ পড়ো না, তাহলে একটু পরে তো নামাজ পড়লে আই থিঙ্ক এটা কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? আর এইরকম যে আছে, আমি তো তোমার মুসলিম ধর্মের কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করতে বলতেছি, ব্যাপারটা তো এরকম না, নামাজের টাইম তো আসেই। অ্যান্ড আমি যে এই অপরিচিত গল্প তো আমাদের তো সিলেবাস, আমি রুটিন তো তোমার দিছি, এই রুটিনের বাইরে গিয়ে তো আমি পড়াইতে পারবো না। আমার টার্গেট ছিল এই গল্পটা আজকের মধ্যেই শেষ করানো। আমি এত টাইম নিতেছি যাতে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের কাছে ক্লিয়ার হয়, কোনো কনফিউশন না থাকে, বুঝছো? আচ্ছা, বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়ে আসিতে পারলে তবে আফসোস মিটিত। মানে বরযাত্রীরা কি বলতেছিল যে খাইতে পারলাম, মানে বিয়েটি কিছু হইলো না, মাঝখান দিয়ে আমাদের খাওয়াই দিল। ওই যে এখানে যে খাইছে, অর্থাৎ তাদের যে পাক যন্ত্রটা, এই পাক যন্ত্রটাকে যদি ওই সমস্ত অন্ন শুদ্ধ মানে খাবার শুদ্ধ যদি সেখানে টান মারিয়া ফেলায় আসতে পারতো তাইলে তাদের আফসোস মিটত। বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানি দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গুল করিয়া বেড়াইতে লাগিলেন। অর্থাৎ বিবাহের চুক্তিভঙ্গ এবং মানহানি, যে অনুপমের মানহানি হয়েছে এই বলিয়া মামা নালিশ করবে পুলিশের কাছে, একটা অত্যন্ত গুল করিয়া বেড়াইতে লাগলেন। হিতৈষীরা বুঝাইলেন যে, হিতৈষী মানে কি, মানে যারা ভালো চায়, হিতৈষীরা বুঝাই দিল তাহা হইলে তামাশা যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। অর্থাৎ তামাশাটা এক প্রকার হয়েই গেছে, যে অনুপমকে তার বিয়ের আসর থেকে বের করে দিছে সোমনাথ বাবু বিয়ে না করিয়ে, এটা তো ওয়ান টাইপ অফ তামাশা। এখন যদি আবার ওনার নামে নালিশ করি তাহলে তামাশা যেইটুকু বাকি আছে ওইটুকু ফিল আপ হয়ে যাবে। তো বলা বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম। অনুগতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়িতেন, গুফে রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করিতে লাগলাম। অর্থাৎ কোন গতিতে শম্ভুনাথ বাবু বিষম জব্দ হয়ে তার পায়ের কাছে আইসা পড়বে, যে তাদেরকে এত বড় অপমান করার দায়, এইটাই গুফে তা দিতে দিতে অনুপম চাইতেছিল। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল, যেটার রং একেবারেই কালো নয়। এটা মূলত আলংকারিক অর্থে বোঝানো হয়েছে যে তার যে রাগের যে রং, এটাকে তিনি কালো রঙের স্রোত দ্বারা বুঝাইছে। কিন্তু এই স্রোতের বাইরে একটা স্রোত বইতেছিল যেটার রং একবারে কালো রঙের না, অর্থাৎ এটা একদম রাগের বিষয়টা না। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। অর্থাৎ তার সমস্ত মন, অনুপমের সমস্ত মন সে অপরিচিতা মানে কল্যাণীর পিছনে ছুটে গেছিল, এন্ড সে এখনো ওইটা থেকে নিজেকে ফিরাইতে পারে না। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো, কপালে তার চন্দনাকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জা রক্তিমা, হৃদয়ের ভিতর কি যে তা কেমন করিয়া বলিব। অর্থাৎ অনুপম তার মনের ভিতর একটা ওই যে কাল্পনিক ছবি এঁকে ফেলছিল, এন্ড সেখানে দেখছিল যে কল্যাণীর চন্দনাকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জা রক্তিমা, হৃদয়ের ভিতরে কি, মানে এগুলো আর কি এখানে বুঝাইছে। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। বাবারে কত কঠিন লাইন। আমার কল্পলোক মানে হচ্ছে কল্পনা, কল্পলতাটি মানে হচ্ছে কল্যাণী, বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সে এক পদক্ষেপের দূরত্বটুকু এই মুহূর্তে অসীম হয়ে উঠল। মানে এর মাধ্যমে বুঝাইছে প্রায় বিয়ে হয়েই গেছে, মানে সে হাওয়া সে গন্ধ পাই, মানে সবকিছুই মোটামুটি হয়ে গেছিল, কিন্তু সবকিছু পরিপূর্ণতা পাওয়ার ঠিক লাস্ট মুহূর্তে এই জিনিসটা আর হইল না। মানে এই যে একটা পরিপূর্ণতা পাওয়ার যে অপেক্ষা, এটা আরো অসীম হয়ে উঠলো। ঠিক আছে,
একটু বলো এই স্লাইডটা বুঝছো কিনা। আচ্ছা এখানে কতগুলো ইয়ে আসছে একটু বলি। মহানির্বাণ, মহানির্বাণ মানে হচ্ছে ওই যে বুদ্ধ ধর্মের একটা মানে রীতি, ওদের ধর্মীয় একটা রীতি। মহানির্বাণের আসলে আবিধানিক করতে এটা মানে ওরা বলেছে এদের মুক্তির কিছু একটা, এটা বুদ্ধ ধর্মের একটা রীতি, বুঝছো? ভাই সত্যি কথা বলতেছে, আমি তোমাদের ক্লাস করে মানে ফ্রাস্ট্রেটেড। আমি অ্যাডমিশনের ক্লাস করাই, বাট আমি আজকে যা দেখলাম তোমাদের মধ্যে একটা অস্থিরতার ভাব আছে। এই অস্থিরতার ভাবটা মানে যার যত বেশি আছে সে তত বেশি বুক করবা ভাই। এইচএসসির পরে একটা খুব বড় রিয়েলিটি চেক আছে। রোশন চৌকি, সানাইদুল কাশিকে এখানে বোঝানো হয়েছে, এটা মুসলিমা ইয়াসমিন, হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে। সানাইদুল কাশি এই 3 বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট একটা ঐকতান। তোমাদের মধ্যে এই অস্থিরতা ভাবটা কমাও, নাইলে তোমরা পরবর্তীতে একটা বড় সমস্যায় পড়বা। আমি অ্যাডমিশনের ক্লাস করাইছি, আমি অ্যাডমিশনের ক্লাস করাই মানে কখনো এই ধরনের ফ্রাস্ট্রেটেড হই নাই। আজকে পড়ায় আমি কিন্তু মানে মজা পাইতেছি না, বুঝছো? যে তোমরা আমার ডাউট আস্ক করবে, আমি ডাউটের উত্তর দিব, ব্যাপারটা খালি এরকম হবে, মানে সব আনইউজুয়াল কমেন্ট, আনইউজুয়াল সবকিছু আমি দেখতেছি। আচ্ছা এতদিন যে সন্ধ্যায়, প্রতি সন্ধ্যায় আমি বিনোদ দাদার বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বিনোদ দাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়ে দিছিল। মানে কি মানে হয়েছে যে বিনু দাদার কথা কিন্তু অনেক সংকীর্ণ, সে কিন্তু প্রশংসা একদম ম্যাপে ঝুঁকে করে। কিন্তু বিনু দাদার মতো মানুষ যখন কল্যাণীকে স্বর্ণের সাথে তুলনা করছে, তখন সেটা তার মনে স্ফুলিঙ্গের মানে হচ্ছে আগুনের ফুলকা, আগুনের ওইটার মতো জ্বালায় তুলছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। মানে বুঝছিল মেয়েটির রূপ বড় আশ্চর্য, আশ্চর্য মানে এখানে সুন্দরী প্রতীয়মান করা হয়েছে, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, মানে সে তাকে চোখেও দেখে নাই, তার ছবিও দেখে নাই, তার যে রূপ, তার যে ছবি, এটা তার কাছে আসলে অস্পষ্ট হয়েছিল। বাহিরে তো সে ধরা দিলই না, আমাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগলো। অর্থাৎ তার মানে বাহিরে তো সে ধরা দিলই না, তারে তো সে দেখলোই না, কিন্তু তার যে মনের ভিতরে ওইটাও তো সে পাইলো না। এজন্য ওই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘশ্বাস ফেলাইতে লাগলো তার মন, মানে অনুপমের মন। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, পছন্দ করিয়াছে বই কি। অর্থাৎ অনুপমের ফটোগ্রাফি মেয়ের কাছে দেখানো হয়েছিল, সে এটা পছন্দ করছে। না কইবার মতো তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সে লুকানো আছে। অর্থাৎ তিনি বলছে যে তার ওই ছবিটা কোনো একটা বাক্সে লুকানো আছে। ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুরবেলায় সেটি খুলিয়া দেখে না। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে, তখন ছবিটির উপরে কি তার মুখ দুই ধার দিয়া এলোচুল আসিয়া পড়ে না। আচ্ছা এইগুলা মানে এত ইম্পর্টেন্ট লাইন না, বুঝছো? এইগুলা জাস্ট এখন পড়াই যাইতেছি, এগুলা এত ইম্পর্টেন্ট লাইন না, এগুলা থেকে প্রশ্ন খুবই কম আসে, এগুলা এত বোঝানোর কিছু নাই। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে। দিন যায়, একটা বছর গেল, মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। অর্থাৎ লজ্জা তো হয়েই গেছে, এখানে আর বিবাহ সম্বন্ধের কথা কি তুলবে? ঠিক আছে। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাইবে, তখন বিবাহের চেষ্টা দেখিবেন। অর্থাৎ তিনি বলতেছেন যে যখন অনুপম যে অপমানের শিকার হয়েছে, এই অপমানটা যখন তারা ভুলে যাবেন, এই অপমানের কথা ভুলে যাওয়ার পরে তারা আবার বিবাহের চেষ্টা করবেন, আগে না। এদিকে আমি শুনলাম সে মেয়ে নাকি ভালো ভালো পাত্র জুটিয়েছিল, কিন্তু সে পণ করেছে আর বিবাহ করবে না। অর্থাৎ কলারই ভালো ভালো পাত্র জুটছিল, বাট সে প্রতিজ্ঞা করছে সে আর বিবাহ করবে না। ঠিক আছে, ভালো কথা। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, চুল বাঁধিতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের বানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনোদিন তাহার ঘড়ি আসিয়া দেখেন মেয়ের 2 চোখে জল ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হইয়াছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখে জল মুছিয়া বলে, ওই কিছুই তো হয়নি বাবা। আচ্ছা এনে সোজা কথা বলে এনে বুঝাইতেছে। অনুপম যখন শুনছে যে কল্যাণী আর বিয়ে করে না, তখন সে ভাবছে আল্লাহ কল্যাণী হয়তো আমার প্রেমে পড়ছে, বা আমার ছবি সে সব সময় দেখে, এটা দিয়ে চোখের পানি ফেলে, এটা ভাবে তার মনে একটা পুলকের আবেশ জড়াই গেছিল। ঠিক আছে।
আচ্ছা যাই হোক, বাপের এক মেয়ে, বড় আদরের মেয়ে, যখন ওনার বৃষ্টির দিনে ফুলের কুইটির মতো মেয়ে একবারে বিমর্ষ হইয়া পড়েছে, এখানে বুঝাইছে, অলংকারী করতে বুঝাইছে, ওনার বৃষ্টির দিনে ফুলের কুড়িটি যেমন বিমর্ষ হয়ে থাকে, নির্জীব হয়ে থাকে, ঠিক তেমনই যখন তার মেয়ে একদম বিমর্ষ হইয়া পড়ে, মানে খুব মানে কি বলবো, মানে খারাপ হইয়া পড়ে, মানে খুব বিমর্ষ, মানে এটা বোঝানো হয়েছে, মানে তার মন খুব ভালো থাকে না, বিমর্ষ হইয়া পড়ে, তখন বাপের প্রাণে আর সইল না, তখন অভিমান বাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। আমাদের দ্বারে মানে কি, অনুপমের দ্বারে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফুসকে উঠলো। অর্থাৎ এটা কিন্তু তার একটা কাল্পনিক কথা। সে ভাবতেছে যে ও মানে কল্যাণী খুব দুঃখে আছে, তার জন্য এই অবস্থা দেখে শম্ভু তাদের কাছে চলে আসলো, এন্ড তাদের কাছে ক্ষমা চাইলো, এন্ড পরবর্তীতে এই বলতেছিলাম না যে রাগের কালো রং, এই কালো রংটা কালো সাপের মতো ফুস করে উঠলো, মানে তাদের রাগ দেখানোর সুযোগ পাইলো। ঠিক আছে, আচ্ছা বলো এটাতে কোনো সমস্যা আছে কিনা? আই থিঙ্ক কোনো সমস্যা নাই, তাও বলো। সাইফোন শিখোতে আমরা 2 ঘন্টা 2.5 মিনিট একটানা ক্লাস করি, তখন তো সেখানে কারো প্রবলেম হয় না, আরও এখানে মাত্র 2 আওয়ার ক্লাস করতে, এই তো আমার সমস্যা। ওইখানে ক্লাস করতে পারো, তাই এখানে পারো না কেন? আচ্ছা বলো এটাতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা সমস্যা নাই, সজীব রায় সাগর, ঠিক আছে, ওকে। সে বলিল, বেশ তো, আরেকবার বিবাহর আসর সাজানো হোক, আলু জ্বলুক, দেশে বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টুপর পরে দলিয়া দল বলছে, এগুলো তো ইম্পর্টেন্ট না। কিন্তু যে ধারাটি চোখের মতো জলের শুভ্র রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দয়ামন্তীর পুষ্পবনে, এত ইম্পর্টেন্ট না, এগুলো পড়তে হবে না, তেমনি করিয়া আমাকে একবার উইয়া যাইতে দাও, আমার বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। তোমার কিন্তু বুঝতে হবে, এই যে এতগুলা, তুমি যদি এতগুলা ইনফরমেশন মাথার মধ্যে রাখতে চাও, তাহলে কিন্তু ঝামেলা। এইগুলা হয়েছে একদম আনইম্পর্টেন্ট, এইগুলা থেকে খুব কম প্রশ্ন আসে, এন্ড আসে না বললেই চলে, খুব কম প্রশ্ন আসে না বললেই চলে। ঠিক আছে, তো দেখো কি জানি বলতেছিলাম, যে নববর্ষার জ্বর পড়িল, ম্লান মুখটি ফুলটি মুখ তুলিল, এবারে সেই দেয়ালটির বাহিরে রহিল সমস্ত পৃথিবীর, আর সবাই তার ভিতরে প্রবেশ করিল একটি মানুষ। তারপরে কি, তারপরে আমার কথাটি ফুরালো, কিন্তু কথা এমন, আচ্ছা, কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না, সেখানে আসিয়া তাহা অপুরাণ হইয়াছে, সেখানকার বিবরণ একটুখানি বলি আমার এই লেখা শেষ করিয়া দিই। আচ্ছা এইটুক পর্যন্ত এত বেশি দরকার নাই, এগুলা স্কিপ করে যাইতে পারো। এখন এখান থেকে আবার ইম্পর্টেন্ট প্যারাটা শুরু। আচ্ছা, মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, আমার উপরেই ভার ছিল, অর্থাৎ মাকে লইয়া তিনি তীর্থে যাইতেছিল, এন্ড তার উপরে মানে অনুপমের উপরেই এই তীর্থে যাওয়ার ভারটা ছিল, কারণ মামা এবারও হাবড়ারপুর পার হন নাই, মানে মামা এবারও কলকাতার বাইরে যান নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিছিল, অর্থাৎ তিনি নানা প্রকার এলোমেলো স্বপ্ন দেখতেছিল, এইটাই। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়ে উঠিলাম, আলুতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন, কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সবই অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলু ধরিয়া এই পৃথিবীতে যে কত পৃথিবীটা যে কত অচেনা, এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে, তাহাই দেখাইয়া দিতেছে না। অর্থাৎ তিনি কোন স্টেশনে উঠছে, যে একটা স্টেশনে তিনি জাগিয়ে উঠছে, এন্ড স্টেশনে যে দ্বীপ মানে কি, দ্বীপ মানে হচ্ছে এখানে বুঝাইছে যে তোমার লাইট, বুঝছো, যে লাইটগুলা থাকে না বড় বড়, ওই লাইটগুলো এখানে বুঝাইছে, স্টেশনের লাইট কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া বুঝাইতেছিল যে এই পৃথিবীটা তার কত অচেনা, এন্ড এই পৃথিবীতে আরো কত দূর যাইতে হবে বা কত দূর কি আছে এটা দেখাইতেছিল। ঠিক আছে, গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলুর নিচে সবুজ পর্দা টানা, আলুর নিচে কি পর্দা টানা, সবুজ পর্দা টানা, তুরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে বা কারে ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে, তাহারা যেন স্বপ্নলোকের ওলট পালট আসবাব, সবুজ প্রদোষ মানে কি, প্রদোষ মানে হচ্ছে সন্ধ্যা, সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে এরকম হইয়া পড়িয়াছে। আচ্ছা এটা তো দরকার নাই, বলো এটা বুঝছো কিনা? এরে ভাই ক্লাস করাইতেছে স্বপ্ন ডাবিতে, তোমরা শিখো, রেদওয়ান্স মেথড সব বইলা ফেলতেছো, লাভ কি ভাই? আমার ক্লাসটা করো একটু মনোযোগ দেয়া। তোমাদের কিন্তু কঠিন ভাবে দমন করার ব্যবস্থা করবো এখন, মানে আমরা এই ব্যবস্থাটা করতেছি না, অনেকেই কিন্তু অনেক প্ল্যাটফর্মে কঠিন ভাবে দমন করে,
এখন যদি কঠিনভাবে দমন করার ট্রাই করি আমরা, তাহলে তোমরা ক্লাস করতে পারবে না, মানে অনেকেই ক্লাস করতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা এই কঠিন পদক্ষেপটা নেই না। এরপর দেখে ক্লাস খাবে, অনুপম কল্যাণীকে ডাকে। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকেই হয়তো পড়ছো, হ্যাঁ এটা ভালো, তোমাদের এরকম রেসপন্সটা ভালো। নূপুর আক্তার, এটা তো স্ক্যান, এটা কি লেখছো? সায়েন্স, এই তোমার বানান ভুল হইছে নূপুর আক্তার, সায়েন্স বানান ভুল। আরে আচ্ছা ঠিক আছে। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাতে কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মানে এই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাতে কে জানি বলে উঠছে তাদেরকে যে শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম, গান, ওই কথা যে বললো যে শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, এই কথাটা তার কাছে গানের মতো মনে হইল। বাঙালি মেয়ের কথায় বাংলা কথা কি যে মধুর, তাহা এমনই করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে অসম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটা শ্রেণীভুক্ত করিয়া দেওয়া কি না চলে না। কেবল একটি মানুষের গলা শুনিলেই মন বলিয়া ওঠে এমন তো আর শুনি নাই চিরকাল। আচ্ছা, এমন তার শুনি নাই মানে কি, এখানে যে একটা কথা বলছে, এই কথাটারে আসলে তার কথার মতো মনে হয় না, গানের মতো মনে হয়েছে। গান কিরকম শুনতে সুমধুর না, এই কথাটাও তার কাছে সুমধুর মনে হয়েছে। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, এটা ইম্পর্টেন্ট লাইন। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, অনেকবার এমসিকিউ আসছে। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে অনুপম, ঠিক আছে, কথাটা বলছে অনুপম। আচ্ছা, তো রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম, অন্তরতম মানে কি, অন্তরের ভিতর অনির্বচনীয়, যা মনে করে বর্ণনা করা যায় না। আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়িয়ে গা তার এক চক্ষু লণ্ঠন। এক চক্ষু লণ্ঠন মানে কি, লণ্ঠন হচ্ছে একদিকে খোলা থাকবে, বাকি তিন দিকে বন্ধ থাকবে, এরকম একটা লাইট, যেটা রেলগাড়িতে আগে দেখা যেত। এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল, গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রইলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগলাম। অর্থাৎ ওই যে তার কণ্ঠ শোনার পরে না, ওই যে শিগগিরই চলে গাড়িতে জায়গা আছে, তার মধ্যে একটা শিহরণ শুরু হইলো, একটা হৃদয়ের রূপ দেখিতে লাগলো। সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারিতে যায় না। মানে তারাময়ী রাত্রি কেমন, তারাময়ী রাত্রিটা কিন্তু কখনো ধরিতে পারা যায় না, কিন্তু সে সবাইকে আবৃত করে রাখে, পুরা পরিবেশকে, পুরো জগৎকে আবৃত করে রাখে। ঠিক এইটার মাধ্যমে তিনি তার বর্ণনাটাই মূলত করছেন, মানে কল্যাণী বর্ণনাই করছেন। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর। আচ্ছা বলি, ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপর আসিয়া বসিয়াছো। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের ওপর ফুলটির মতো ফুটিয়াছো, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়ি উঠলে নাই, অপরিমেয় কুলেবতায় এতটুকু দাগ পড়ে নাই। এইগুলা এত ইম্পর্টেন্ট না, জাস্ট পড়া যাবা। গাড়ির লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, অ্যান্ড আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার মধ্যে একটি মাত্র ধোঁয়া। ধোঁয়া মানে কি, ধোঁয়া হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের গায়ক আছে যাদের বলা হয় দুহার। দুহারা গানের যে অংশ বারবার বলে, বারবার বলে, যেমন তোমার বলে না ওই কিছু একটা গানের একটা লাইন বারবার রিপিট হয় না, ওই দুহা টাইপের গানে এই যে লাইনটা বারবার রিপিট হয়, এটারে বলে দুহা। গাড়িতে জায়গা আছে, অর্থাৎ এই যে গাড়িতে জায়গা আছে, কল্যাণী যে উক্তিরা করছে, এই উক্তিরা তার কাছে ওই ধোঁয়ার মতো লাগছে। অর্থাৎ দুহারা যে লাইনটা বারবার বলে যে গাড়িতে জায়গা আছে কিনা, আছে কি জায়গা, আছে কি জায়গা, যে পাওয়া যায় না, কেউ যে কাউকে চেনেও না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলে যে আর চেনার আর কোনো অন্ত নাই। মানে কি, মানে মানে জায়গা পাওয়া যায় না, এন্ড সেই যে না চেনাটুকু যে কুয়াশা মাত্র, মানে যে এইখানে না চেনাটাকে বুঝাইছে, মানে উনি যে চিনে না, অনুপম যে কল্যাণীকে চিনতেছে না, এটা একটা কুয়াশা মাত্র। সে যে মায়া, এন্ড সেটা ছিন্ন হইলে যে চেনার আর কোনো অন্ত নাই, এন্ড এই মায়াটা যদি একবার ছিন্ন হয়ে যায় তাহলে আর কোনো কিন্তু চেনার অন্ত নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ, তুমি কি সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, জায়গা আছে, শীঘ্রই আসিতে ডাকিয়াছে, শীঘ্রই আসি, এক নিমিষে দেরি করে নেয়। এত কিছু বোঝার দরকার নেই, এগুলো তো ইম্পর্টেন্ট না। বলো এইটা বুঝছো কিনা, একটু জলদি বলো।
এ তানিয়া আক্তার সুবিন কি বলে এগুলা? ভাই আপনাকে অনেক কিউট লাগছে, আমি জানি আমি কিউট, ক্লাসের এটা বুঝছো কিনা এটা বলো। কি সব যে কমেন্ট করো তোমরা উল্টা পাল্টা। আচ্ছা তোমাদের কি যে অফিসিয়াল টাইম এটা কিন্তু ওভার হয়ে গেছে অলরেডি, বুঝছো? আমি জাস্ট তাও তোমাদের আমি জাস্ট তাও 5 মিনিট টাইম নিলাম, 5 মিনিটের মধ্যে আমি যেভাবে হোক শেষ করবো। এখন যদি তোমরা না বুঝে থাকো তাহলে পরে কমেন্ট করো যে রাত্রে ভালো করে ঘুম হইলো না, তার প্রায় প্রতি স্টেশনে যে লাইনটা বোঝানি দরকার ঠিক সেই লাইনটা এখন বুঝাবো, যে লাইনটা বলা দরকার যে ইম্পর্টেন্ট সেই লাইনটা বলবো, বাকিগুলো জাস্ট রিডিং করে যাবো। প্রায় প্রতি স্টেশনে একবার করে মুখ বাড়ায় দেখিলাম, ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইলো সে বাচ্চারাটে নামিয়া যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে, আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট। কিসের টিকিট? ফার্স্ট ক্লাসের টিকিট। মনে আশা ছিল বীর হইবে না, নামিয়া দিঘা প্ল্যাটফর্মে সাহেদের আটদারি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করতেছেন। কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব, ইম্পর্টেন্ট লাইন, কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হবে। কেন ত্যাগ করিতে হবে? কারণ ফৌজের বড় জেনারেল সাহেব যেহেতু বের হইছে, তাহলে তো ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতেই হবে, কারণ উনি সেটে যাবেন। মাকে লইয়া কোনো গাড়িতে উঠে সে এক বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াইতে লাগলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে, এই যে দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন, সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। অর্থাৎ সেকেন্ড ক্লাসের গাড়ি থেকে কল্যাণী বলছে যে আপনারা আসুন, আপনাদের জায়গা আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি তো চমকিয়া উঠিলাম, সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোয়া, ওই যে যেটা বলছিলাম, ধোয়া মানে কি, গান মানে কি, এগুলো তো সব বুঝাইছি, আর বললাম না। ক্ষণ মাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার জিনিসপত্র, আচ্ছা কি বলতেছি বাবা রে, আচ্ছা কাহিনী তো এখন আর কি সময় নাই, বুঝছো? আমি তোমাদের কাহিনীটা একটু বলি অ্যান্ড তোমরা এই যে আমি যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে, এই ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা একটু মার্ক করে রাখো। আমি তোমাদের কাহিনীটা বলি। কাহিনীটা হয়েছে যে যখন সেকেন্ড ক্লাসের দরজা থেকে ডাক দেয় কল্যাণী, তখন তারা উঠার পরে একটা টাইমে রিয়েলাইজ হয় যে এইটা হয়েছে কল্যাণী। কারণ কথা প্রসঙ্গে অনুপমের মা কিন্তু জিজ্ঞেস করে যে মা তোমার বাড়ি কোথায়, তখন কল্যাণী তো বলে যে আমার বাড়ি কানপুর বা আমার বাড়ি পশ্চিমে। তোমার বাবা কি বলে? আমার বাবা শম্ভুনাথ, তিনি এলাকার একজন ডাক্তার হিসেবে আছেন। তখন তারা বুঝতে পারে যে এই মেয়েটাকেই ওই মানে ছেড়ে দিছিল, এই মেয়েটা আসলে অনুপমের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এন্ড পরবর্তীতে বিয়ে হয় নাই, ঠিক আছে, পরবর্তীতে বিয়ে হয় নাই। তো এরপরে কি হয়, অনুপম তো যেটা নর্মালি হয়, অনুপম তো এমনি মনে করতেছিল যে খুব ভালোবাসে সে আসলে অনুপমকে, না সরি কল্যাণীকে। তো কল্যাণীর কাছে পরবর্তীতে সে যায়, কল্যাণীর বাপের কাছে পায়ে ধরে। কল্যাণীর বাপে মানে এত ভাবে পায়ে ধরে যে কল্যাণীর বাপ শম্ভুনাথ শেষ পর্যন্ত মানে আচ্ছা ঠিক আছে যাও, আমি আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই। কিন্তু পরে সমস্যা হয় কার থেকে? সমস্যা হয় কল্যাণী থেকে। কল্যাণী আর বিয়ে করবে না। সে বলছে যে এখানে একটা মাতৃ আজ্ঞা আছে। তখন অনুপম মনে করে মাতৃ আজ্ঞা মানে কি, এইগুলো কি কোনো মামাটামা আছে নাকি তার মতো যে এরকম মাতৃ আজ্ঞা দিবে? তখন আসলে বুঝলেন না, এখানে মাতৃ আজ্ঞা বলতে মামার আজ্ঞা না বা মায়ের আজ্ঞা না, এখানে বোঝানো হয়েছে মায়ের আজ্ঞা বা দেশের আজ্ঞা, দেশমাতৃকার যে আজ্ঞা, দেশমাতৃকের যে আদেশ, এইটা। তো আসলে কল্যাণী তখন মেয়েদের যে পড়ানির এই কাজটা করতেছিল, তো এইটা আসলে তিনি দেশমাতৃকার প্রতি তার একটা যে কাজ, এইটা হিসেবেই ধরতেছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই মানে সে আসলে বিয়ে করবে না, এটা সে পণ করে নিছে। তখন তো আর অনুপমের কিছু করার নাই, কিন্তু তাও অনুপম এটাকে অ্যাকসেপ্ট করে নিছে। অ্যান্ড মানে আমরা দেখো লাস্টে কি হয়, একদম লাস্টে। আচ্ছা, তো এই যে তোমরা মনে করতেছো বিবাহের আশা আমি করি না, কোনো কালই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে। মানে তার ব্যাপারটা হইলো কি যে সে আসলে এটা অ্যাকসেপ্ট করে নিছে যে তার হবে না, কিন্তু তাও সে লাস্ট মুহূর্তে বলছে যে ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইলো না, শেষ হবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এইটা আমি জায়গা পাইয়াছি। মানে তিনি আসলে নিজের প্রতি এক্সপেক্ট করেছেন যে বিয়ে না হলেও মানে তার মনে, অনুভব কল্যাণীর মনে একটু জায়গা পায় নিছে। আচ্ছা, তোমাদের যে 2টা স্লাইড পড়ায় নাই, এই 2টা স্লাইডে আমার মনে হয় বেশি কিছু বলার নাই। জাস্ট এই যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে না, এই ইম্পর্টেন্ট লাইনগুলো একটু, এটার জন্য আমি 2 মিনিট টাইম দিলাম, একটু বইয়ের মধ্যে নোট ডাউন করো প্লিজ এই ইম্পর্টেন্ট লাইনগুলো। আচ্ছা,
কি এর পিছন থেকে কথা বলে নয়ন স্যার নাকি আইল্যান্ড স্যার নাকি ডায়মন্ড স্যার, এটা কোনো প্রশ্ন হইলো? হায় রে ভাই, সিরিয়াস হও, সিরিয়াস হও, সিরিয়াস না হইলে একদিন তোমরাই পস্তাবা। তারান্নুম খান, ভাইয়া পড়ান, আপনার পড়ানো ভালো লাগে, ধন্যবাদ তারান্নুম। নেক্সট পার্টটা দেন, এই যে দেখো নেক্সট পার্ট দেখো, তাড়াতাড়ি একটু দেখাও। লাস্টের 5 মিনিটটাই ভালো লাগছে, ওএস টু এক্সপিডে। আচ্ছা ঠিক আছে, পরবর্তী ক্লাস থেকে তোমাদের যাতে 1 ঘন্টার মধ্যে শেষ হয় এটা আমি ইনশিওর করবো। কি কমেন্ট করতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, দীপ মন্ডল ভাইয়া ক্লাসটা সুন্দর ছিল, পুরাটাই ভালো লাগছে, ধন্যবাদ দীপ। ও এই পাশেও দীপ, আচ্ছা। ডায়মন্ড ঠিক আছে, আইল্যান্ড, আরে ভাই এগুলো কি কমেন্ট করতেছো, কিসের ডায়মন্ড স্যার, কিসের আইল্যান্ড স্যার? কি শুরু করছো তুমি আজকে এগুলা তোমরা? পিডিএফটা দিবেন ভাইয়া? তোমাদের তো বইলেই দিলাম যে কোন লাইন কোন ইম্পর্টেন্ট, এর আবার পিডিএফ কি দিব? একটা টেক্সট দিত। ক্লাস লেকচারে যে পিডিএফ তাও আমরা দিব, সমস্যা নেই। না এমসিকিউ তোমাদের আমি এইটাই শেষ করাইতে পারলাম না, এমসিকিউ কেমনে করাবো? তোমরা আগেই বলো যে না সময় হইতেছে না, সময় হইতেছে না, নিজে প্র্যাকটিস করবা। যদি পরবর্তীতে কোনো ডাউট পাও আমার এসে জিজ্ঞেস করবো, আমি বলে দিব, ঠিক আছে? এটা তো মনে হয় তুলছো, এটা তুলো জলদি। এই যে এখানে তো একটাই মাতৃ আজ্ঞা। শোনো তোমাদের মানে সব কয়েকটা হয়ে গেলে তোমাদের একটা 1 শট এমসিকিউ ক্লাস নিব, মানে ওই দিন খালি এমসিকিউ কোন জায়গা থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে বোর্ডে এগুলোর উপর একটা ক্লাস নিব, স্পেশালাইজড এমসিকিউ নিয়ে কোনো প্যারা নিও না। ভাইয়া প্রথম কমেন্ট করলাম, আরিফুল ইসলাম ধন্যবাদ, তুমি একটা মাত্র কমেন্ট করছো পুরো ক্লাসে, ঠিক আছে? আর এখানে তো কিছু বুঝার নাই, সো থ্যাংক ইউ। আমার এক্সপিরিয়েন্স আজকে খুব ভালো ছিল না, আই এম অনেস্ট, কিন্তু আমার বলতে হইতেছে আমার এক্সপিরিয়েন্স আজকে তোমাদের সাথে আমি যতটা এক্সপেক্ট করছিলাম। আমি সবসময় অ্যাডমিশনের ক্লাস নিতে গেলে এত প্যারাই থাকি না যতটা ইবিআর এর ক্লাস নিতে গেলে থাকি, কারণ আমি জানি ইবিআর ক্লাস নিতে গেলে আমার কমেন্টের জন্য একটা বাড়তি প্রেশার ফিল হয় পড়ানোর জন্য, কিন্তু তোমার বি ইউনিটের যে অ্যাডমিশন ব্যাচ এটা তো হয় না, কারণ আমি আমার মতো পড়ায় যাই অ্যান্ড তারা যখন বলে যে না দেয়ার ইজ এ ডাউট জাস্ট ক্লিয়ার ইট ফর মি, আমি তখন ওইটা ক্লিয়ার করে দিই। বাট এই বিআইটা আমার জন্য আসলে একটু মানে স্ট্রাগলের ছিল, অ্যান্ড পুরো ক্লাসটাই দেখছো যে আমি আমার পড়ানোর সময় মানে অনেক সময় অনেক সমস্যা ফেস করছি। সো যাই হোক, এনিওয়ে আশা করি যে তোমাদের সবার সুবোধ হবে, তোমাদের সবার যে এটা ছেলে মানুষ, এটা আসলে কি বলবো, এটাতে আমি খুব খারাপভাবেও দেখি না, এই বয়সে এই ছেলে মানুষ এটি হওয়া স্বাভাবিক, এই ধরনের অস্থিরতা দুষ্টুমি হওয়া স্বাভাবিক, বাট এটা বুঝতে হবে তোমরা কিন্তু বড় হইতেছো আস্তে আস্তে, ইউ আর নট এ চাইল্ড এনিমোর। সো বি এ ম্যান, বি ম্যাচিউর, এখন থেকেই ম্যাচিউর হওয়া শিখো, নাহলে পরবর্তীতে অ্যাডমিশন টাইমে আর এখনের আগের অ্যাডমিশন বা মানে আগের পরীক্ষার মতো কিন্তু এখন পরীক্ষা হবে না, এখনের পরীক্ষা কিন্তু অনেক হার্ড হবে। আগে যে একটা বিষয় ছিল না যে তুমি একটা সিম্পল টাইপ প্রিপারেশন নিয়ে অ্যান্ড ইউ আর গেটিং এ গুড রেজাল্ট, এরকম কিন্তু এখন আর হবে না, বেশ ভালো কঠিন হবে। সো নিজেরে প্রিপেয়ার করো। তাবাসসুম শিমু ভাইয়া অনেক ভালো পড়ান, থ্যাংক ইউ, এরা একটু বেশি ভালো তাই। এটা থেকে ভার্সিটির কোশ্চেন আসানো পুরো একটা অনেক আসে, হিউজ, ওটা তোমাদের পরে বলবো, সমস্যা নেই। আর রাইজে ইসলাম মিতু, আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সাইফাতুন নাহার সুরাইয়া, অনেক ভাই, ওকে ভাইয়া অনেক ভালো লাগছে, ধন্যবাদ। সরি আক্তার, আল্লাহ হাফেজ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা আপাতত ক্লাসটা অফ করে দিই, ঠিক আছে? সবাই ভালো থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে, হয়তো 16 তারিখ তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করো, এইটাই, ঠিক আছে? সবাই ভালো থাকো।